আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুব ভালো আছো। গুচ্ছের জন্য আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায় থেকে তুমি কি টাইপের পড়াশোনা করবা। এখান থেকে তোমার এত কিছু বেশি পড়া লাগবে না, যা যা পড়া লাগবে আমি সেগুলো দেখাই দিচ্ছি এবং যে টপিকগুলো সলভ করবা, যে থিওরিগুলো পড়বা এবং থিওরির পাশাপাশি যে ছোটোখাটো যে ম্যাথগুলো আছে, ম্যাথের টেকনিকগুলো আছে সেটা জাস্ট শেখাই দিব। তুমি জাস্ট সেটা একবার রিভাইজ করে নেবা ইনশাল্লাহ। তো চলো, এই অধ্যায় থেকে আমরা কী কী পড়তে চলেছি, আদর্শ গ্যাস ও গ্যাসের সূত্রাবলীগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আসলে আমাদের খুবই মানে দেখা লাগবে। আণবিকের বন্টন এবং গড়যুক্ত পথের তথ্যাবলীগুলো আছে, স্বাধীনতার মাত্রার গুরুত্বপূর্ণ তথ্যাবলী, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের তথ্যাবলী এবং আর্দ্রতা এবং শেষাঙ্ক সংক্রান্ত তথ্যাবলী। দেখো, এই অধ্যায়টা পুরোপুরি একটা তথ্য নির্ভর একটা অধ্যায় এবং এখানে খুব বেশি সংখ্যাগত মান আছে। তো আমি যা যা পড়াচ্ছি দেখবো যে এর মধ্যে তুমি না কোনো কিছু একটা কমন পেয়ে যাবা, আশা করতেছি ইনশাল্লাহ ঠিক পাবো। সেটা হচ্ছে যে তোমার মোট 5টা সূত্র আছে, তো আমাদের এত দরকার নেই। তো আদর্শ গ্যাসের সূত্র বলে, তো এখান থেকে আমরা কোনটা পড়বো? এখান থেকে আমরা পড়বো হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ঠিক আছে, সমন্বয় সূত্র, এরপর হচ্ছে চাপের সূত্র। এর বাইরে বেশি কিছু পড়ার দরকার নেই। সো সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে বয়েলের সূত্র। আচ্ছা, নাম্বার 1। তো বয়েলের সূত্রটা আসলে কি সেটা একটু দেখো। বয়েলের সূত্র, ঠিক আছে। তো বয়েলের সূত্র আসলে কি, কই থেকে আসছে, কেমন আসছে, এত তোমার দরকার নেই। তুমি এখান থেকে যে জিনিসটা তোমার পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে ভি প্রপোর্শনাল 1/p। কথাটা বুঝো, এটা হচ্ছে বয়েলের সূত্র। তো আমি তোমাকে দেখো এখান থেকে কিন্তু গ্রাফ চলে আসে। তো গ্রাফ বোঝার জন্য তুমি যেটা করবা, যেহেতু এখানে মানে এটা কি ব্যস্তানুপাতিক, তো ব্যস্তানুপাতিকের গ্রাফ সবসময় মনে রাখবে, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। তো এটা অধিবৃত্তাকার, মানে একটা বাড়ছে আর একটা হচ্ছে কমে যাচ্ছে। তাহলে আমরা এখন যদি এটাকে বলি, আমরা খুব নর্মালি এটা হচ্ছে পি আর এটা হচ্ছে ভি, সো তুমি কিন্তু ইজিলি ইয়ে করতে পারবা, ঠিক আছে। তাহলে এখান থেকে এখন সমীকরণটা কি হয়? সমীকরণটা হচ্ছে পি ভি ইজিক্যাল টু কে, মানে হচ্ছে ধ্রুবক। এখন দেখো P1 V1 P2 এবং হচ্ছে V2, এটাই হচ্ছে কি আমাদের বয়েলের সূত্র। তো এটা একটু প্লিজ মনে রাখবা যে এটা আসলে বিজ্ঞানীর নাম কি, বয়েল, এবং বয়েলের। এখন আসো, বয়েলের সূত্রে কে কে কনস্ট্যান্ট থাকে এটা বোঝার উপায় কি? এটা বোঝার একটা ছন্দ আছে, সেটা হচ্ছে PVNT। ওকে, পিতে হচ্ছে কি আমি তোমাদের প্রান্ত ভাই, ঠিক আছে। ভিতে হচ্ছে ভাই, ঠিক আছে। এনে হচ্ছে নাইস, ওকে। আর টিতে হচ্ছে মনে করো টিচার। তাহলে এই কটা একটু মনে রাখবা। তাহলে কি কি আছে দেখো তো, প্রান্ত, ভাই, নাইস, টিচার। তাহলে পিতে হচ্ছে প্রেশার, পিতে হচ্ছে কি ভাইয়া? পিতে হচ্ছে প্রেশার, ওকে। আচ্ছা, আমরা একটু বাংলা দিয়ে লিখি, এত ইংলিশ লেখার দরকার নেই। এটা হচ্ছে চাপ, সহজে মনে রাখবা। আচ্ছা, এটা হচ্ছে ভলিউম, মানে হচ্ছে আয়তন। ভলিউম মানে হচ্ছে আয়তন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি মোল, মোলের পরিমাণ, আমরা এটা বলতে পারি মোল, ওকে। আচ্ছা, টিতে হচ্ছে কি বলতো, তাপমাত্রা। তো একটা কথা সবসময় মনে রাখবা যে এখানে যে চারটা তোমার হচ্ছে যে চলক আছে, যে পিভিএনটি, প্রান্ত ভাই, নাইস, টিচার, এটা এখন দিয়ে তুমি এখন চিন্তা করবা কি? তুমি এখন চিন্তা করবা যে সব সময়ের জন্য এখানে দুইটা জিনিস কনস্ট্যান্ট অলওয়েজ থাকে। তো সবচেয়ে বেশি এটা হাইটলি থাকে, কিন্তু পরিমাণ তো একই হওয়া লাগবে। তো এখানে দেখো এই চারটার মধ্যে কনস্ট্যান্ট হচ্ছে টি, কনস্ট্যান্ট হচ্ছে কে? কনস্ট্যান্ট হচ্ছে টি। তাহলে বয়েলের সূত্রে কে কনস্ট্যান্ট থাকে, এটা কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। তাহলে কি টি স্থির থাকে, টি স্থির থাকে। তাহলে বয়েলের সূত্র হচ্ছে টি, মানে তার মানে হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে কি থাকে? তাপমাত্রা হচ্ছে স্থির থাকে, মনে থাকবে। এটা কোনোভাবে ভোলা যাবে না যে স্থির থাকবে, ওকে ফাইন। তাহলে এটা তো হয়ে গেল, গ্রাফটা তোমার বোঝা হয়ে গেল। এবার আসে বয়েলের পরে হচ্ছে চার্লস। তো চার্লসের সূত্রটা আমাদের একটু তথ্যগুলো না দেখলে নয়। সো এগুলাই কিন্তু তোমার পরীক্ষায় চলে আসবে, যা যা তথ্য লাগবে আমি সবগুলো দেখা দিচ্ছি। চার্লসের সূত্র, সো চার্লসের সূত্রটা আমরা একটু দেখব। চার্লসের সূত্রের ক্ষেত্রে আমাদের কিন্তু ওই প্যাটার্নটাই মাথায় রাখা লাগবে। কোন প্যাটার্নটা বলো তো? যে পিভিএনটি, ওকে। তাহলে পিভিএনটি, আগেরবার কিন্তু টি ছিল, আগেরবার ছিল কিন্তু টি। আর এবার হচ্ছে কনস্ট্যান্ট কারা কারা জানো? এবার কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে তোমার পিটা এবং হচ্ছে এনটা। এন মানে মোল, সবসময় এটা কনস্ট্যান্ট থাকে, এটা হাইটলি থাকে, হ্যাঁ, এটা তোমাকে বলা থাকে না। তো মনে রাখবা, এটা যদি কনস্ট্যান্ট, তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে বাকি থাকে ভি আর বাকি থাকে হচ্ছে টি। তাহলে বাকি থাকে ভি আর বাকি থাকে কে? বাকি থাকে ভি আর বাকি থাকে টি। তাহলে ভি আর টি। তো বোঝা যাচ্ছে যে এখান থেকে আসলে তুমি যত পরিমাণে কি তাপমাত্রা বাড়াচ্ছ, তোমার আয়তনটা কিন্তু বাড়বে। তো ভি প্রপোর্শনাল হচ্ছে টি, দ্যাটস মিন ভি এর পাওয়ার 1 টি এর পাওয়ার 1। তাহলে এখন কি, এটা মূলবিন্দুগামী সরল রেখা, এটা মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে ভি আর টি মূলবিন্দুগামী সরল রেখা, এ হলো বিষয়, ঠিক আছে। তাহলে এটা কি বলতো? চার্লসের সূত্র। এখন আসো চাপের সূত্র, ঠিক আছে। চাপের বা চাপীয় যেটা বলো না কেন, এটার আবার ঘটনা কি, আবার হচ্ছে পিভিএনটি, ঠিক আছে। তাহলে এবার আবার কে কে কনস্ট্যান্ট আমি তোমাকে বলি। কনস্ট্যান্ট হচ্ছে এবার ভি কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট। তো এটা তো হাইটলি থাকে কিন্তু বারবার কনস্ট্যান্ট। তাহলে এটা যদি এখন কনস্ট্যান্ট হয়,
এটা যদি এখন কনস্ট্যান্ট হয়, ভালো করে বুঝো, এটা যদি এখন কনস্ট্যান্ট হয় তাহলে এখন তুমি কি পাচ্ছ, পি আর টি, তাহলে পি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এখানেও গ্রাফটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে টি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে চাপের সূত্র ভি প্রপোর্শনাল টি, সি আর মানে এখানে ব্যাপারটা একদমই হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই গ্রাফটা হয়ে গেছে, তাহলে এখন বাকি আছে অ্যাভোগাড্রোর। তো অ্যাভোগাড্রোটাও একটু দেখা লাগবে। অ্যাভোগাড্রোর যদি একটু ছোট্ট করে দেখি, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো দেখো, অ্যাভোগাড্রোর ক্ষেত্রে অ্যাভোগাড্রোর সূত্রের ক্ষেত্রে এটা আবার ঘটনাটা কি, এখানে ঘটনা হচ্ছে পি ভি এন টি। তাহলে এই দুইটা থাকবে, আর এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট হবে। তাহলে টি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাও হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই দুটো যদি কনস্ট্যান্ট, বাকি থাকে ভি এন, তাহলে ভি প্রপোর্শনাল হচ্ছে এন। তুমি দেখতে পাচ্ছ কি, যত ভি বাড়বে মানে আয়তন যত বাড়বে সংখ্যা তত বাড়বে। তাহলে এই গ্রাফটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। গ্রাফটা কীভাবে হয় মোটামুটি কোনো সমস্যা নেই। তাহলে এবার এখান থেকে আসলে কী কী জানাবো, আদর্শ গ্যাসের সূত্র তাহলে কীভাবে আসলো, আদর্শ গ্যাসের সূত্রটা কীভাবে আসলো বলো। আচ্ছা, আদর্শ গ্যাসের সূত্রটা আমরা যদি একটু ছোট্ট করে এখানে একটু থিসিস করতে চাই, আদর্শ গ্যাসের সূত্র একটু ভালো করে দেখবেন সবাই। তাহলে এখন দেখেন, আমরা এখান থেকে ভি প্রপোর্শনাল 1/p বয়েল পেলাম, ভি প্রপোর্শনাল টি আমরা চার্লস পেলাম, এবং ভি প্রপোর্শনাল হচ্ছে আমরা এন পেলাম। এখন এটা 1 নাম্বার, ঠিক আছে, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। প্রত্যেকটা ভি থেকে একটা ভি প্রপোর্শনাল। তাহলে এখন দেখো এখানে কী হচ্ছে, টি আর এন গুণ আছে, আর এটা হচ্ছে পিটাই আছে। তাহলে এখন দেখো পি ভি প্রপোর্শনাল হচ্ছে এন টি, অতএব পি ভি ইজ ইকাল টু এন আর টি। কেন, এখানে ধ্রুবকটা হচ্ছে আর, আরটার মান মুখস্থ রাখবা 8.314 জুল পার মোল পার হচ্ছে কেলভিন। দ্যাটস মিন এটা তোমার সমস্যা থাকার কথা না। তাহলে এটা হচ্ছে মুখস্থ। তাহলে আরের নাম কি, আরের নাম হচ্ছে আদর্শ গ্যাস, আর এই মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আরের মান কি, আরের মান হচ্ছে আমরা বলবো হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোলার গ্যাস ধ্রুবক, ওকে। তো তুমি এই মোলার গ্যাস ধ্রুবকে কি বলবা, 8.314 জুল পার মোল পার কেলভিন। আশা করি এখান থেকে সংখ্যাগত মানগুলো তুমি খুব ভালো করেই বুঝতে পারবা। কি ব্যাপারটা বুঝছো, তার মানে কি এখানে কয়টা সূত্র দেখালাম আমি, মোট চারটা সূত্র কিন্তু গ্রাফও দেখে ফেলছে। তাহলে এখন এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ পি ভি মানে হচ্ছে এন আর টি, ঠিক আছে। এটা কোনোভাবে ভোলা যাবে না, এটা কোনোভাবে ভোলা যাবে না। তো এই ছিল মোটামুটি প্রথমের যে ইনফরমেশনগুলো। তো এগুলো প্রত্যেকটা ইনফরমেশন আরও কী কী আছে সেগুলো আমি কিন্তু তোমাদের জানাই দিব, বলে দেবো, কোনো সমস্যা নেই। তো এবার দেখো, আজকে এত দিন মানে এতবার সারাদিনে কারেন্ট ছিল না, লেখার পরেও দেখা যাচ্ছে কারেন্ট চলে গেছে, আমি যখন ভিডিওগুলো বানাতে পারি। যাও, আদর্শ গ্যাসের গতিরোধ এখানে দেখো তুমি এখন কোনটা পড়বা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্যাসের মূল গড় বর্গবেগ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তাহলে এখন দেখো এটাকে বলা হচ্ছে সিআরএমএস। তো এই সূত্রগুলো খুব ভালো করে পড়বা, যে 3RT/m, এবং এম মানে হচ্ছে কি, দেখো এম মানে হচ্ছে কিন্তু আণবিক ভর। এম মানে কি ভাইয়া, এম মানে হচ্ছে আণবিক ভর, এটা কোনোভাবে বলা যাবে না। এখন দেখো সিআরএম এর যেমন একটা সত্য সূত্র তুমি পাবা, এটা যখন তুমি পাবা, এবং এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে দেখো 3RT/m, এখন 3RT যেমন এম আছে, তখন 3KT ছোট হাতের এমও বলা যায়। তো ছোট হাতের এম হচ্ছে গিয়ে আমাদের কিন্তু হচ্ছে যে এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু হচ্ছে তোমার অণুর ভর। হ্যাঁ, এখন দেখো এই মানটা তোমাকে মনে রাখতে হবে, যে কে মানে হচ্ছে আর বাই হচ্ছে এন এ, ঠিক আছে। তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.314, হ্যাঁ, আর এন এর মান হচ্ছে 6.02 গুণ 1023। তো এটাকে যদি আমরা হচ্ছে যে ভাগ করি, তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেই মানটার নাম হচ্ছে বোলসম্যান ধ্রুবক। এটা কি ধ্রুবক ভাইয়া, এটা কিন্তু হচ্ছে বোলসম্যান ধ্রুবক, এটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক, যে মানটা তোমার মুখস্থ। সো এটা খুব সুন্দর করে তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তুমি সুন্দর করে সিআরএমএস এর সম্পর্ক 3RT/m এইটা দিয়ে ভালো করে দেখবা। 3KT/m, কে মানে বোলসম্যান ধ্রুবক, এম মানে প্রতিটি অণুর ভর। আসলে এটা কিভাবে আসছে, এটা কিন্তু আসছে হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের গতিশক্তি থেকে, মানে গ্যাসের গতিতত্ত্ব থেকে যে আমরা যে সম্পর্কটা পাই সেটা হচ্ছে দেখো এভাবে পাইছি, যে পিভি প্রপোর্শনাল 1/3 mn, ঠিক আছে। তো এটা যখন আমরা এবারে চলে আসি তখন সেটা 3PV হয়ে যায়, আর এম এর মান হচ্ছে ডাব্লু হয়ে যায়। তো ডাব্লু থেকে আমরা কাটাকাটি করার পরে কিন্তু এরকম একটা সূত্র আসলে পেয়ে যাই। তো এটা নিয়ে আসলে এত কথা বলার কিছু নাই। তো এইটা আপাতত তুমি অ্যাডমিশন তোমার এগুলো মনে রাখলে হবে, যাকে যে ইনফরমেশনগুলো আমি দিয়েছি। এরপর আসো, এখানে আরও কিছু বিষয় আছে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাকে কাজে লাগাতে হবে, যে গ্যাসের মূল গড় বর্গবেগ ও চাপের সম্পর্ক। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি সুন্দর করে দেখো এখানে তুলে রাখছি, সিআরএমএস 3P/ρ,
আচ্ছা, এখানে পি মানে কিন্তু গ্যাসের চাপ আর রো মানে কিন্তু গ্যাসের ঘনত্ব। তো দেখো এই সূত্র থেকে কিন্তু তুমি একটা ম্যাথ বা সম্পর্ক কোনটি সঠিক এটা কিন্তু পেয়ে যেতে পারো। সো এটা আমি একটা মোটামুটি 30 স্টার দিয়ে দিলাম। এরকম কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, নিজের কোনটি সঠিক বা এরকম টাইপের হ্যানত্যানে চলে আসতে পারে। তাহলে পি মানে গ্যাসের চাপ, রো মানে হচ্ছে গ্যাসের ঘনত্ব। এরপর দেখো সি আর এম এস, আমরা কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি 3 কেটি বা এম। ও আচ্ছা, এটা তো বলেছি এম মানে প্রতিটি অণুর ভর। সো এই মানটা সবসময় মুখস্থ রেখো। এটা হচ্ছে কার বলো তো? বোলসম্যান ধ্রুবকের মান। বুঝতে পারছো? আচ্ছা, তো চলো আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল দেখি তার আগে একটু বলে রাখি যে গড় বর্গবেগের বর্গমূল কত জটিল এটা বলে। দেখো ধরো আমি এখানে একটা পাত্র রাখছি, এই পাত্রে মনে করো যে এখানে অনেকগুলো অণু ঘোরাফেরা করতেছে, অনেকগুলো অণু মনে করো ঘোরাফেরা করতেছে। তো ঘোরাফেরা যখন করছে তখন কিন্তু ওরা নিজেদের মতো কিন্তু অনেক জায়গা মুভ করতেছে। তো মনে করো আমি দুইটা অণু নিয়ে কথা বলতে চাই। ধরো এইটা, হ্যাঁ, এটা নিয়ে আমি কথা বলতে চাই। আচ্ছা, ধরো এইটা এই দিকে যাইতেছে আর আরেকটা মনে করো যে তার বিপরীত দিকে যাচ্ছে। তো আমি বললাম যে এটা 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং আরেকটাও যাচ্ছে মনে করে 4 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে আমি বললাম যে এই গ্যাসের বেগটা তুমি বের করে দেখো এভারেজ। তখন তুমি নর্মালি চিন্তা করতে যে সি এভারেজ বের করার ব্যাপারটা কি। তাহলে এটা C1, এটা C2, C1 প্লাস হচ্ছে C2, সূত্র হচ্ছে 2। তুমি চিন্তা করবা যে দুজনের বিপরীত দিকে, তখন C1 মাইনাস তাহলে C2 করে দেবা, তাহলে 2। তুমি চিন্তা করতে 0 হয়ে যাচ্ছে, আর তো কোনো কাজ নেই। কিন্তু আদৌ কি গ্যাসের মধ্যে যে অণুগুলো আছে তা তো গতিপ্রাপ্ত হয়, তারা কি 0 হয়? হতে পারে না। এই কারণে তখন চিন্তা করা হলো বা এই যে সূত্রটা নিয়ে আসা হলো যে আমরা যদি এখন এই কাজটা করতাম যে দেখো সি, এখানে আমি যদি এটার উপর স্কোয়ার করে দিতাম যে 2 এর উপর স্কোয়ার প্লাস মাইনাস 2 এর উপর স্কোয়ার, কোনো সমস্যা নেই। আবার হচ্ছে তার কি সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 2। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো তো যে 4, এখানে হচ্ছে 4, ঠিক আছে, এখানে হচ্ছে, আচ্ছা আমি কি 4 করে দিছি? ও সরি, তাহলে 4, তাহলে 4 এবং হচ্ছে 4, তাহলে মানে কি এখানে 16, ঠিক আছে, এটা হচ্ছে 16 হবে, এটা হচ্ছে 16 হবে, ভালো করে বুঝো, এটা হবে 16, এটা হবে 16। তাহলে 16 আর 16 কত? 32, 2 এখানে রুট কিন্তু আছে, তাহলে 32, এখানে 2 রুট কিন্তু আছে, কাটাকাটি করলে কিন্তু 16, তাহলে 16কে আবার করলে অ্যান্সার হয় 4 মিটার পার সেকেন্ড। তার মানে ঘটনা ঠিক আছে। তো এই কারণে আমরা যখন গড় বর্গবেগের বর্গমূল বের করব, বর্গবেগের বর্গমূল বের করব, তখন অলওয়েজ তুমি সবসময় মনে রাখবা যে যতগুলো বেগের সংখ্যা থাকবে, C1 হতে পারে, C2 হতে পারে, C3, যতগুলো সংখ্যা থাকবে তাকে আমরা জাস্ট তার সংখ্যা দ্বারা ভাগ দেবো, 1, 2, 3। আশা করি ব্যাপারটা বুঝে গেছো। ওকে, এবার আমি যে পার্টটা পড়বো এটা কিন্তু আমরা পিডিএফেও দিয়ে রাখছি এবং আমি ক্লাস থেকে বলে দিচ্ছি আমার যে পিডিএফ আমি তৈরি করছি, আমার যে পিডিএফ সবাই মোটামুটি কিনছে, আলহামদুলিল্লাহ প্রায় 1800 প্লাস স্টুডেন্ট কিন্তু আমার এই পিডিএফটা গ্রহণ করেছে এবং খুব সুন্দরভাবে তারা বিশ্বাস রেখেছে। তো এই সমস্ত স্টুডেন্টের জন্য বলছি, ভাবা তোরা কোনো টেনশন করিস না, আমার ক্লাস এবং সাথে পিডিএফ জাস্ট শেষ করে ফেল, আর কিছু লাগবে না। ওকে, এবার দেখ বাবা যে এন মোল গ্যাসের, এখন আমরা কি গ্যাসের গতিতত্ত্ব সংক্রান্ত এই সংক্রান্তটা খুবই গুরুত্বপূর্ণ যে এন মোল গ্যাসের গতিশক্তি সরাসরি এই সূত্র দিয়ে তুই ম্যাথ পেতে চলেছিস, কারণ হাজি দানাসি কিন্তু এটা দিয়ে অলরেডি আসছে এনআরটি। সো এটা দিয়ে চলে আসবে, তার কোনো মানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, চলে আসতে পারে। গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি কিন্তু 3/2 কেটি। কে এর পরিচয়টা কিন্তু ভাইয়া বোলসম্যান ধ্রুবক, এটা কিন্তু কখনোই ভুলবি না, বোলসম্যান ধ্রুবক। ওকে, এবার কিছু ইনফরমেশনটা ভালো করে লিখে নে, এগুলো কিন্তু সরাসরি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। যে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এন মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে ইকে মানে হচ্ছে 5/2 এনআরটি এবং প্রতি অণুর গড় গতিশক্তি হচ্ছে ইকে মানে হচ্ছে 5/2 কেটি, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি কত? আমি এগুলো না যে সকালবেলা কারেন্ট যখন চলে তখন এগুলো করে ফেলছিলাম, কিচ্ছু করার নাই, মানে কারেন্ট চলে গেছে এই জন্য এত দেরি হয়ে গেছে। তো অঙ্কগুলো দেখো, তাহলে এটা তুমি খেয়াল করতেছো, দেখো আমার এখানে সূত্র কি 5/2, দেখো এনআরটি, এটা কোথায়? এন মোল গ্যাসের গতিশক্তি। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি, তখন তুমি এটা বুঝতে পেরে গেছো যে ইকে মানে হচ্ছে 5/2 এনআরটি। আবার এন মানে আমরা জানি, এন মানে ছোট হাতের এম বাই হচ্ছে বড় হাতের এম। সো মানটা জাস্ট বসিয়ে দিয়েছি, তুমি জাস্ট মানটা বসাই দিবা, দিয়ে এখানে ক্যালকুলেশন করবা, তাহলে মোটামুটি হয়ে যাবে। এগুলো খুব বড় ক্যালকুলেশন না, এগুলো কিন্তু হাতেই করা যায়। সো এই দুই কেটে দিবা, সেইভাবে কেটে দিয়ে অঙ্ক করলে মোটামুটি একটা হয়ে যাবে। তাহলে আমি আবারও বলছি ডিয়ার স্টুডেন্ট, তোমার এই জায়গাটা খুবই ভালো মতন এই অধ্যায় ভালো করে করো প্লিজ, যে এন মোল গ্যাসের গতিশক্তি কিন্তু ইকে 5/2 এনআরটি, আর প্রতি অণুর গড় গতিশক্তি কিন্তু ইকে মানে 5/2 কেটি। এখন একাডেমিক তো পড়াচ্ছে না যে তোমাকে বারবার প্রতিপাদন করে আমি শেখাবো, ঠিক আছে, এগুলো সবগুলো ক্লাস না হয়ে গেছিলো। আচ্ছা, এবার আসো খুবই গুরুত্বপূর্ণ টপিক, সে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা সংক্রান্ত।
শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক। এখন দেখো যে শিশিরাঙ্ক কিন্তু একাডেমিকে পড়ার সময় অনেক জ্বালাইছে, এখানে অনেক কঠিন কঠিন বিষয় আছে, কিন্তু স্বস্তির বিষয় এই যে অ্যাডমিশনে যদি এখান থেকে কোশ্চেন করে তাহলে এত কঠিন কোনো কোশ্চেন করবে না, যেটা তুমি পারবা না, ইনশাল্লাহ পারবা। তো শিশিরাঙ্ক দেখো, থিটা মানে শিশিরাঙ্ক আমরা সবাই জানি। এই সমীকরণটা মনে রাখবা শিশিরাঙ্কর, যে থিটা থিটা ওয়ান, জি মানে গ্লেসারের ধ্রুবক, থিটা ওয়ান মাইনাস থিটা টু, থিটা ওয়ান মানে শুষ্ক বাল্বের তাপমাত্রা এবং এটা হচ্ছে আর্দ্র বাল্বের তাপমাত্রা, আর জি মানে হচ্ছে গ্লেসারের ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, শিশিরাঙ্ক কখন হয়? শিশিরাঙ্ক যখন হয় তখন হচ্ছে কন্টেন্ট অ্যান্ড ক্যাপাসিটি যখন সমান হয়। এটা কিন্তু তুমি থিওরিতে পেয়ে যেতে পারো। কন্টেন্ট অ্যান্ড ক্যাপাসিটি কী হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। কন্টেন্ট ক্যাপাসিটি বলতে এখানে কী বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে ছোটো হাতের এ আর বড় হাতের এ যখন সমান হবে তখন। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো আমরা কোনো একদিন শিখতো শুষ্ক বাল্ব থার্মোমিটার যথাক্রমে 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 30 ডিগ্রি সেন্টিগ্রেড পাওয়া গেল, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জি এর মান। সো জি এর মান কেন? এর কিন্তু একক নেই কিন্তু, হ্যাঁ, জি মানে গ্লেসারের ধ্রুবকের একক হচ্ছে, এখানে কিন্তু একক নেই, 1.65। ওই দিনে শিশিরাঙ্ক কত ছিল? তাহলে সরাসরি তুমি এই সূত্র দিয়ে জাস্ট কোবাই দিবা। কথা বুঝছো? আচ্ছা, এবার আপেক্ষিক আর্দ্রতা আসো। দেখো আপেক্ষিক আর্দ্রতার যে বিষয়টা দাঁড়াইছে, যে আপেক্ষিক আর্দ্রতার যে ব্যাপারটা দাঁড়াইছে ভালো করে বুঝো। আপেক্ষিক আর্দ্রতা যখন আমরা সলভ করতে যাব তখন একটা কথা মনে রাখবো অলওয়েজ, যে আর এইস মানে কন্টেন্ট বাই ক্যাপাসিটি। কন্টেন্ট মানে তুমি এখানে যেখানে উপস্থিত আছো তার যে সংখ্যা, আর ক্যাপাসিটি মানে তোমার ধারণ ক্ষমতার সংখ্যা, গুণ হচ্ছে 100%। ভাই তোমার যদি অ্যাডমিশন প্রশ্ন আছে ছোটো হাতের এফ বাই বড় হাতের এফ, ছোটো হাতের এফ মানে হচ্ছে শিশিরাঙ্ক সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে যারা যারা শিশিরাঙ্কবেদ। আচ্ছা, আমি একটা কথা বলি, রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি মানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এটা করার জন্য সবসময় মনে রাখবা এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে স্মল মান, আর নিচে থাকবে সবসময় হচ্ছে বিগ মান। তারপরে অঙ্ক দেখবা ঠিক আছে, নাহলে অঙ্ক তোমার ভুল আছে। তো তুমি অ্যাডমিশন জাস্ট এখানে জাস্ট টেকনিক খাটাবা, যে ছোট মান আর নিচে দিবা বড় মান। কথা বুঝছো? তাহলে আপেক্ষিক আর্দ্রতার ব্যাপারটা বুঝতে পারছো? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। ওকে, মনে থাকবে রিলেটিভ হিউমিডিটি। ওকে ফাইন, তাহলে চল আর দেখি কি আছে এইখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা টপিক, যদি ম্যাথ চলে আসে আমি তোমাকে একদম টাইপ টপিক বলে দিচ্ছি ভাই, তোমাকে আমি জাস্ট টাইপ কমন দিচ্ছি, তুমি এটাতে যেন ম্যাথগুলো করে ফেলতে পারো। আর আমার পিডিএফ এগুলো অসংখ্য ম্যাথ দেওয়া আছে এবং সমাধান সহকারে দেওয়া আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো হ্রদের গভীরতা নির্ণয়। বুদবুদের আয়তনের গুণ দেওয়া থাকলে জলাশয়ের গভীরতা সূত্র হচ্ছে, দেখো ভালো করে বোঝো, এখানে আমাদের অনেক বড় অঙ্ক থাকে। সো হ্রদের গভীরতা নির্ণয় করার সময় এত বড় অঙ্কে যাব না, আমরা সহজে মনে রাখবো যে বুদবুদের ব্যাসার্ধের মানে বুদবুদের ব্যাসের বা ব্যাসার্ধের গুণ যদি দেওয়া থাকে তাহলে কিউব হবে, হ্যাঁ, তাহলে এন কিউব হবে। আর যদি বুদবুদের আয়তনের গুণ দেওয়া থাকে, এই কিসের দেওয়া আছে? এটা কিসের দেওয়া আছে বলো তো? কিসের দেওয়া আছে? এটা হচ্ছে আয়তনের। ভালো করে বুঝো, এটা কিসের? এটা হচ্ছে আয়তনের, এটা হচ্ছে আয়তনের, এটা হচ্ছে আয়তনের। কথা বুঝছো? আচ্ছা, আর এটা হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধের, যদি ব্যাস বা ব্যাসার্ধের গুণ থাকে তাহলে এন কিউব মাইনাস ওয়ান, এখানে পি থাকবে, এখানে রোজই থাকবে। কথা বুঝো? রোজই থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে কি থাকবে দেখো তো, এন মাইনাস ওয়ান পি, এখানে রোজি। যদি আয়তন গুণ থাকে তাহলে এখানে কিউব থাকবে না, তাহলে আয়তন থাকলে কিউব থাকবে না, আর যদি আয়তন না থাকে ব্যাস থাকলে কিউব থাকবে। এখন দেখো এই অঙ্কটা সবচেয়ে বেশি আসছে। আচ্ছা, কোনো হ্রদের তলদেশের থেকে পানির উপরিতলে আসার সময় বাতাসের বুদবুদ আয়তনের 5 গুণ হয়, বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হলে হ্রদের গভীরতা কত? তাহলে দেখো এখানে তোমাকে বোঝা লাগবে, এখানে ব্যাসের বা ব্যাসার্ধের বলেছে, দ্যাটস ওয়াই আমরা এন কিউব মাইনাস ওয়ান। এখন এটা 10.2 কার মান? এই যে এটা মান সরাসরি একদম 10⁻²² আসে বারবার। এই মান থাকলে তুমি 10.2 দিবে, এই মান থাকলে তুমি 10.2 দিবে। এই অঙ্ক কিন্তু তোমার হয়ে গেছে। আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি তোমাকে কয়টা টাইপ পড়ালাম? আমি তোমাকে বললাম যে বয়েল বা চার্লসের সূত্র দেখবা, গ্রাফগুলো দেখবা, তারপর হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের গতিশক্তি দেখবা, ভালো করে বুঝো, গ্যাসের গতিতত্ত্বের গতিশক্তি দেখবা, ঠিক আছে। এরপর হচ্ছে গড় বর্গমূল টাইপের যে ব্যাপার সেবারগুলো আছে, সিআরএমএস এর অঙ্কগুলো জাস্ট দেখে রাখবা, সূত্রগুলো দেখবা, নিজের কোনটি মানে সঠিক এই টাইপের। এখন এখানে না কিছু সমীকরণগুলো আছে, সেই সমীকরণগুলো আমি পড়াবো, সেটা আমরা স্লাইডে যাব। আগে বলেছি এই অধ্যায়টা কিন্তু অনেক থিওরিক্যাল একটা অধ্যায়। এই অধ্যায় থেকে তুমি শিওর থাকো যে এখান থেকে যদি কোনো প্রশ্ন হয়, থিওরির সম্ভাবনা অনেক বেশি, তো এই জিনিসগুলো তোমার না জানলে কোনো লাভ নেই। এক পারমাণবিক গ্যাস অনুর স্বাধীনতার মাত্রা অর্থাৎ এফ এর মাত্রা হচ্ছে 3, ঠিক আছে। রৈখিক গতির স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, আবর্তনরত কণার স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, দ্বিপারমাণবিক গ্যাস হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, অণুর স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, 3টি রৈখিক গতির জন্য। হ্যাঁ, বিশেষ তথ্য, ম্যাক্সওয়েলের তোমার হচ্ছে তথ্য দিয়েছিল 1859, প্রত্যেক অণুর গড় গতিশক্তি হচ্ছে 3/2 কেটি, ঠিক আছে। প্রত্যেক অণুর স্বাধীনতার মাত্রা মোট শক্তির পরিমাণ হচ্ছে 1/2 কেটি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এক পরমাণু, এই যে কিছুক্ষণ আগে কিন্তু পড়ছি, দেখো এগুলো কিন্তু আমি সুন্দর করে পড়াইছি। তারপর দেখো এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 3/2 কেটি, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 5/2 কেটি, বুঝতে পারছো? আচ্ছা, এবার এখানে দেখো কি বলছে,
এইখানে হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন মান এবং সংখ্যাগত মান কিন্তু দেওয়া আছে, যেমন গ্যাস এক পরমাণুক, দ্বিপরমাণুক আর ত্রিপরমাণুক। স্বাধীনতার মাত্রা কার কত, গামার মান কার কত, এবং গড় শক্তির সমীকরণ কত। তুমি জাস্ট এটা একবার এক পলকে জাস্ট দেখে নিবা যে এক পরমাণু গ্যাস হচ্ছে যে তোমার হচ্ছে স্বাধীনতার মাত্রা 3, ঠিক আছে, গামার মান হচ্ছে যে তোমার 1.67, এক পরমাণুকে সবাই তোমরা জানো, এবং গড় গতিশক্তি হচ্ছে 3/2 কেটি। কিন্তু দ্বিপরমাণুকের হচ্ছে আবার 5/2, আর ত্রিপরমাণুকের হচ্ছে আবার 6/2 কেটি। সো এগুলো কিন্তু তোমাকে সুন্দর করে জানা লাগবে। এবার আসো বয়েলের সূত্র। দেখো আমি অলরেডি পড়াই ফেলছি। এখানে এক্সট্রা ইনফরমেশনটা কি, আবিষ্কারক 1662 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল। চার্লসের সূত্র স্থির চাপে নির্দিষ্ট ভরের। তো আমি তো তোমাকে বলেছি দেখো যে ভি এর প্রফেশনাল হচ্ছে টি। সো এগুলো সবগুলো গ্রাফ কিন্তু আমি তোমাকে দেখালাম। এরপর রেনোর বা চাপের সূত্র, মানে যেটা চাপের সূত্র, যেটাকে আমরা রেনোর সূত্র বলি, কারণ বিজ্ঞানী নাম রেনো। স্থির আয়তন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং পরম বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। পি প্রফেশনালটি যখন আয়তন ও ভর স্থির থাকে। আবিষ্কারক 1842 খ্রিস্টাব্দে ফার্সি বিজ্ঞানী রেনো। পরম শূন্য তাপমাত্রা। সো পরম শূন্য তাপমাত্রাটা অনেকের ভুল হয় ভাই, এই ভাই এটা ভুল করিস না প্লিজ। পরম শূন্য তাপমাত্রাটা ভালো করে বুঝ। এটি হলো 273 ডিগ্রি সেন্টিগ্রেড বা -273.16 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু ভুল করিস না, এটি একটি গাণিতিক হিসাব মাত্র। কোনো থার্মোমিটার এই তাপমাত্রা পাওয়া যায়নি, কারণ প্রত্যেক গ্যাস এই তাপমাত্রার পৌঁছার পূর্বে কঠিন বা তরলে পরিণত হয়। যেমন বায়ু 184 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হাইড্রোজেন -269 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তরলে পরিণত হয়। আচ্ছা লিখছি যে চোখ বড় করে তাকাই, যে সেলসিয়াস স্কেল হচ্ছে -273.16 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে 0, ফারেনহাইটে হচ্ছে 459.4 ডিগ্রি, পরম স্কেলের পার্ট হচ্ছে 273-এর সাথে সেন্টিগ্রেড স্কেলের পার্ট, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না বাবার আমার, ভুল করা যাবে না, এগুলো কোনোভাবে ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন বাবা দেখ যে এটা হচ্ছে যে 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের সমীকরণ। সো এগুলো একটু দেখা লাগবে। পিবি মানে হচ্ছে এনআরটি, এখানে আসলে সর্বজনীন ধ্রুবকের ক্ষেত্রে এটা এন ব্যবহার হবে, একটু ঠিক করে নিস। লেখা আছে এন মোলের গ্যাসের ক্ষেত্রে সমীকরণ। পি মানে এনআরটি, এন মানে আবার ছোট হাতের এম বাই বড় হাতের এম। সো এন মানে মোল সংখ্যা, এম মানে গ্রাম আণবিক ভর। সো ইয়াকে বয়েল চার্লসের সমন্বিত রূপ আদর্শ গ্যাসের সমীকরণও বলা হয়। প্রমাণ বা স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273.16 কেলভিন। সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, কত ডিগ্রি অক্ষাংশে, এইটা কেমন জানি চলে আসে, হ্যাঁ, যে সমুদ্র পৃষ্ঠে কত 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273.16 কেলভিন তাপমাত্রায় উলম্বভাবে অবস্থিত 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট শুষ্ক বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ বা স্বাভাবিক চাপ বলে। আচ্ছা প্রমাণ চাপের মানগুলো ভাই তোর খুব ভালো করে জানা লাগবে। প্রমাণ চাপের মানগুলো কোনোভাবে ভালো মানে ভুল করা যাবে না। 760 পারদস্তম্ভ চাপগুলো মান দেওয়া আছে, ওকে, তো এগুলো কিন্তু চলে আসে। তারপরে প্রমাণ তাপমাত্রা চাপে গ্যাস মোল 22.4 লিটার, 22.4 × 10⁻³ সর্বজনীন গ্যাস ধ্রুবক দেওয়া আছে, ঠিক আছে। লেখচিত্র সম্পর্কিত আমি তো লেখচিত্র খুব সুন্দর করে পড়াই, স্যার বলা লাগবে না। গতিতত্ত্বের গল্পের কোনো ব্যাপার নাই, গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক। সো এইটা কিন্তু আসতে পারে, এবং গ্যাসের আরএমএস পরম তাপমাত্রা সমানুপাতিক। গ্যাসের চাপের এক আয়তের অণুগুলো গতিশক্তি 2/3, পি মানে যে সুন্দর করে এই সমীকরণগুলো দিয়ে রাখছে যে 2/3, দেখা 2/3, ঠিক আছে। এগুলো ভুল করা যাবে না। গ্যাস ও অণুর গতিশক্তি তাপমাত্রার সম্পর্ক ½ mc², 3/2 কেজি, বা জি মানে 3RT/m। সো এগুলো ভুল করা যাবে না। বোলসম্যান ধ্রুবক গুণ পরম তাপমাত্রা, তার মানটা দেওয়া আছে, অ্যাভোগাড্রোর সংখ্যার মান দেওয়া আছে। এবার ভাই যে সমীকরণগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা চলে আসতে পারে, যে কোনো একটা চলে আসতে পারে। এই সমীকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ গুচ্ছের জন্য, প্লিজ এটা বাদ দিও না যে ক্লসিয়াসের সমীকরণ কোনটা, ম্যাক্সওয়েলের সমীকরণ কোনটা, বোলজম্যানের সমীকরণ কোনটা, এগুলো একটা ভুল করা, প্রত্যেকটা ভালো করে দেখেছো। এর মধ্যে ম্যাক্সওয়েলের সূত্রটি সাধারণত গড় মুক্তবাদের রাশিমালা নির্ণয় ব্যবহার করা হয়। সো এগুলো কিন্তু কোনোভাবে মিস করা যাবে না, ঠিক আছে বাবারা। আচ্ছা এরপরে শক্তির সমবিভাজন নীতি, এটা একটু দেখে নিও। এই যে সূত্রটা আছে শক্তির সমবিভাজন নীতি, সুন্দর করে এখানে প্রত্যেক অণুর গড় গতিশক্তি 3/2 কেটি, প্রত্যেক অণুর স্বাধীনতার মাত্রা মোট শক্তির পরিমাণ ½ কেটি, এই স্বাধীনতার মাত্রা সম্পূর্ণ করে অণুর জনশক্তি হচ্ছে F/2 কেটি। সেগুলো না তুমি সুন্দর করে দেখবা, আর কিছু লাগবে না। কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বোঝাচ্ছে, হাইগ্রোমিটার সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়। যেমন থার্মোমিটারের পাঠ ব্যবধান বেশি হলে বায়ু আবহাওয়ার অবস্থা হচ্ছে শুষ্ক, ঠিক আছে। যদি কম হয় তাহলে হচ্ছে আর্দ্র, ধীরে ধীরে কমে তাহলে বৃষ্টির সম্ভাবনা আছে, যদি হঠাৎ কমে গেলে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর্দ্রতাবৃদ্ধি কয়েকটা ঘটনা চলে আসতে পারে, যেমন মেঘাচ্ছন্ন রাত অপেক্ষা মেঘমুক্ত রাত শিশির, হ্যাঁ, তারপর হচ্ছে মেঘলা রাত্রিতে তাপমাত্রা বেশি থাকে, এরপরে বর্ষার দিন অপেক্ষা শীতকালে ভেজা কাপড়, ঠিক আছে।
শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, তাড়াতাড়ি শুকায়। এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। গরম দিনে কুকুর জিহ্বা বের করে দৌড়ায়, হ্যাঁ, এগুলো সব যে ঘটনাগুলো আছে সুন্দর করে দেখে নেবা। বিভিন্ন তাপমাত্রার সম্পৃক্ত জলরাশির চাপ বা ঋণের তালিকা। তো এই এতগুলো ইনফরমেশন দিলাম তোমাদের, এরপরে যদি তোমরা না পারো তাহলে আর কিছু করার নাই, কিছু বলার নেই। ঠিক আছে, কথা বুঝছো? এখান থেকে আসলে কোনো মাত্রা আসেও না বা আসবেও না। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা হচ্ছে জুল পার মোল পার কেলভিন, সেটা আসতে পারে। সো এটা একটু দেখে নিও। বোলসম্যান ধ্রুবক হচ্ছে জুল পার কেলভিন। সো এটা দেখলেও মোটামুটি হয়ে যায়। ওকে, এবার দেখো টাইপ হচ্ছে কি তোমার সূত্র সমীকরণের ম্যাথ বা অনুপাতের ম্যাথ, এই টাইপ থেকে কোশ্চেনগুলো আসতে পারে। গ্যাসের অনু গড় মুক্তপথ ল্যামডা এবং ঘনত্ব হচ্ছে যে তোমার দেখতে পাচ্ছ যে রো, এর মধ্যে সম্পর্কটা কি, ল্যামডার সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যাখ্যা গড় মুক্তপথ ল্যামডা 1/n পাই সিগমা স্কোয়ার, সবই দেওয়া আছে। সো এটা একটু দেখে নিবা। আচ্ছা, 10 লিটার আয়তনের বন্ধ পাত্রে 300 কেলভিন তাপমাত্রা 16 গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে, একই পাত্রে একই তাপমাত্রা কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ প্রদর্শন করবে। সো এটা তোমাকে দেখে নিতে হবে। আচ্ছা, এগুলো প্রত্যেকটা অনুপাত দেখে নিবা যে তাপমাত্রা আদর্শ গ্যাসীয় গতিশক্তি গড় 3/2 কেটি। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো আপেক্ষিক আর্দ্রতা কোনটা, আর ইজিক্যাল টু ছোট রেপ বাই, হ্যাঁ, গুণ হচ্ছে 100%। তো এগুলো কিন্তু চলে আসবে। এরপর 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হিলিয়াম এবং জেনন বর্গমূল, তারপরে গড়মূল অনুপাত হচ্ছে কত, এই যে দেখতে পাচ্ছ যে সি এর সাথে এখানে সম্পর্কটা কি করা আছে। সো এইগুলা একটু অনুপাতের ম্যাথ খুব ভালো মতন দেখে নিবা প্লিজ। সো অনুপাতের ম্যাথ খুব ভালো করে দেখে নিবা, আই থিঙ্ক কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এখান থেকে আসলে থিওরি বেশি আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমি যে থিওরিগুলো দিয়ে রাখছি, এই যে এখানে অনেকগুলো থিওরি দিয়ে রাখছি, সো আমি তো ওখানে আপলোড করে দিব, সুন্দর করে দেখে নিবা যেখানে যতগুলো থিওরি আসছে, বুঝছো? আচ্ছা, এবার হচ্ছে তাপগতিবিদ্যা। সো তাপগতিবিদ্যা তোমাকে বোঝা লাগবে। সো তাপগতিবিদ্যার কয়েকটা জিনিস পড়লে এটা মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, সো তাপগতিবিদ্যা দেখি তোমাদের কি অবস্থা করা যেতে পারে। তো তাপগতিবিদ্যার যে ব্যাপার হচ্ছে কয়েকটা সুন্দর সুন্দর টপিক আছে, যে টপিকগুলো তোমাকে পড়তেই হচ্ছে, এখানে কোনোভাবেই মানে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সো নাম্বার 1 সেটা কি? আচ্ছা, নাম্বার 1 আমি একটু তোমাকে বলি তাপগতিবিদ্যার ব্যাপারটা কি। প্রথমে আসো আমরা যে টপিকটা পড়ি সেটা হচ্ছে পানির ত্রুটিবিন্দু। হ্যাঁ, সো এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। যদি আমরা আদর্শ গ্যাসের সাথে একটু দেখলাম, তারপরে আমরা আরেকবার দেখব পানির ত্রুটিবিন্দু। এরপরে আমরা হচ্ছে তোমার বিভিন্ন স্কেলের সম্পর্ক, বিভিন্ন স্কেলের সম্পর্ক তোমাকে দেখতে হবে, বিভিন্ন স্কেলের সম্পর্ক। পরে তোমার জানা লাগবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই বিষয়টা একটু ভালো করে পড়লেই মোটামুটি তুমি কিন্তু হয়ে যাবে, বুঝছো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, আচ্ছা, এগুলো থেকে তোমার আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, যে সেটা হচ্ছে যে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়ায় তোমার হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এগুলো থিওরি চলে আসে। প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার 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 বিভিন্ন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কথা বলছো? আচ্ছা, তাহলে পানির ত্রুটিবিন্দু, বিভিন্ন স্কেলের সম্পর্ক, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, বিভিন্ন প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এগুলো দেখা লাগবে। 5 নম্বর হচ্ছে ইঞ্জিন। 5 নম্বর হচ্ছে ইঞ্জিন। ঠিক আছে, ইঞ্জিনটা একটু দেখা লাগবে। 6 নম্বর হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি সম্পর্কে একটু ভালো করে কিছু জানার লাগবে। তো চলো আমরা একটু শুরু করি কথা না বাড়িয়ে। সো আমি যদি তোমাকে প্রথমেই দেখাই, সেটা হচ্ছে পানির ত্রুটিবিন্দুটা একটু দেখো। এইখানে কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো আমি তোমাকে দিতে চাই। আচ্ছা, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা এটা কি? পানি যেখানে তিনটে একসাথে আচরণ করবে, ঠিক আছে, সেটা কি কি বলো তো? একটা হচ্ছে আইস, ঠিক আছে, একটা হচ্ছে লিকুইড, এবং একটা হচ্ছে কি ভ্যাপার মানে বাষ্প। আচ্ছা, এই তিনটা যেখানে একসাথে হবে, তিনটে একসাথে হলে একটা মান তুমি নির্দিষ্ট পাবা। সেই মানটা হচ্ছে গিয়ে তোমার 273.16 কেলভিন। এটা হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, এর আগে তোমার আরেকটা জানা লাগবে, এখানে কিছু বিষয়গুলো আছে, সেটা হচ্ছে কি জানো তো? এইটা মানে হচ্ছে গিয়ে তোমার 4.58 মিলিমিটার এইচজি। আর এর চাপ, এটার তাপমাত্রা এইটা, বা এখন এটা মিলিমিটার এইচজিতে। আচ্ছা, যদি এখন আমি তোমাকে বলি চাপ, তাহলে চাপটা হচ্ছে 0.06 ATM। আর তাহলে এখানে তোমাকে জানা লাগবে প্রমাণ চাপ। হ্যাঁ, প্রমাণ চাপ। তাহলে প্রমাণ চাপটা আবার কত? প্রমাণ চাপটা হচ্ছে গিয়ে তোমার 1 ATM মানে অ্যাটমসফিয়ার।
তো এই ইনফরমেশনগুলো তোমার খুব ভালো করে জানা লাগবে। আচ্ছা, এবার দেখো স্বাভাবিক চাপে বা তাপমাত্রায় যেটা হোক না কেন, যে স্বাভাবিক চাপে পানির, স্বাভাবিক চাপে হচ্ছে পানির, ঠিক আছে, পানির তোমার হচ্ছে গলনাঙ্ক, একটা হচ্ছে গলনাঙ্ক এবং একটা হচ্ছে স্ফুটনাঙ্ক। তো গলনাঙ্ক হচ্ছে 0°C। তো 0°C মানে হচ্ছে 273 কেলভিন। আচ্ছা, স্ফুটনাঙ্ক হচ্ছে কত বলো তো? 100°C। 100°C মানে হচ্ছে 373 কেলভিন। এটা মোটামুটি এগুলো একটু ইনফরমেশন খুব ভালো করে মনে রাখবা। এখানে মানে ভুলে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই, সুযোগ নাই, বুঝছো? এখানে কোনো সুযোগ নাই। ওকে ফাইন। এবার তুমি যে কাজটা করবা, তুমি যখন এগুলো জেনে ফেললা, জানা তোমার কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি এখানে কি করবা, যে তাপমাত্রা পরিমাপের নীতি। তো তাপমাত্রা পরিমাপের নীতিটা তোমার জানা লাগবে। তাপমাত্রা পরিমাপের মূলনীতি, তাপমাত্রা পরিমাপের মূলনীতি। তাপমাত্রা পরিমাপের মূলনীতি হচ্ছে দুইটা। কয়টা বললাম? দুইটা। আচ্ছা, একটা হচ্ছে এক স্থির নীতি, একটা হচ্ছে এক স্থির নীতি, এক স্থির নীতি, বুঝো, এবং আরেকটা হচ্ছে দ্বি স্থির নীতি, এবং আরেকটা হচ্ছে দ্বি স্থির নীতি। একটা হচ্ছে এক স্থির নীতি এবং আরেকটা হচ্ছে কি দ্বি স্থির নীতি। আচ্ছা, তাহলে এক স্থির নীতির হচ্ছে একটা আদর্শ তাপমাত্রা। এক স্থির নীতির হচ্ছে কয়টা? একটা আদর্শ তাপমাত্রা, একটি আদর্শ তাপমাত্রা, একটি আদর্শ তাপমাত্রা, ঠিক আছে, একটি আদর্শ তাপমাত্রা। আর দ্বি স্থির নীতির হচ্ছে দুইটি আদর্শ তাপমাত্রা, দুইটি আদর্শ তাপমাত্রা, দুইটি আদর্শ তাপমাত্রা। সবাই খুব ভালো করে বুঝবা। আচ্ছা, একটা হচ্ছে একটি আদর্শ তাপমাত্রা, একটা হচ্ছে দুইটি আদর্শ তাপমাত্রা। এখন এই এক স্থিতিতে যে একটি আদর্শ তাপমাত্রা, এটা কোনটা? এটা হচ্ছে একদম মুখস্থ, সেটা হচ্ছে পানির তৃতীয় বিন্দু, সেটা হচ্ছে 273.16 কেলভিন। আর এটা হচ্ছে গিয়ে তোমার দুইটা পয়েন্ট। এই দুইটা পয়েন্ট কি কি জানো তো? একটা হচ্ছে স্টিম পয়েন্ট, একটা হচ্ছে স্টিম এবং আরেকটা হচ্ছে আইস। একটা হচ্ছে স্টিম আর একটা হচ্ছে আইস। স্টিমকে আমরা সবসময় বলবো হচ্ছে যে এটা হচ্ছে বরফ বিন্দু, এটা হচ্ছে বরফ, আর এটা হচ্ছে তোমার বাষ্প। এগুলো তোমাদেরকে ভালো করে জানা লাগবে। আচ্ছা, এখন আসে এক স্থির নীতি যদি কোনো ছোটোখাটো ম্যাথ দেয়, তো এটা মনে রাখবো সবসময় যে এক স্থির নীতি, ভালো করে বুঝো, এক স্থির নীতি অলওয়েজ তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে সমর্থন করে, এক স্থির নীতি। তো এক স্থির নীতির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে তোমার এরকম, যে এক্স প্রপোর্শনাল টি এখান থেকে আসে, আর এক্স টি আর, ঠিক আছে, প্রপোর্শনাল টি অফ টি আর, দ্যাটস মিন এক্স বাই টি মানে হচ্ছে কে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর এক্স টি আর, টি অফ টি আর, এটাও মনে করো 2 নম্বর সমীকরণ। তখন কি করি আমরা? যে কোনো একটা মান বসাই দিই। তাহলে এক্স বাই টি, আর এটা হচ্ছে তোমার এক্স টি আর, আর এটা হচ্ছে টি অফ টি আর। এখন আড়াআড়ি গুণ করে দাও। আড়াআড়ি গুণ করে দিলে কি হয়? টি এক্স টি আর মানে হচ্ছে এক্স টি অফ টি আর। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে অজানা তাপমাত্রা বের করতে যাই এক্স, আর এখানে হবে এক্স টি আর, আর এটার মান হচ্ছে 273.16 কেলভিন। সো এটা খুব ভালো করে দেখো। তাহলে এটা কয় স্থির নীতি? এটা হচ্ছে এক স্থির নীতি, এটা হচ্ছে এক স্থির নীতি, ঠিক আছে, এটা হচ্ছে এক স্থির নীতি। তাহলে এক্স বাই এক্স টি আর 273.16 কেলভিন, হ্যাঁ মনে থাকবে। আচ্ছা, এটা গেল হচ্ছে এক স্থির নীতি। আচ্ছা, এখন দ্বি স্থির নীতির যে ব্যাপারটা ঘটে, তো দ্বি স্থির নীতির হচ্ছে দুইটা, দ্বি স্থির নীতির হচ্ছে দুইটা। আচ্ছা, দ্বি স্থির নীতির হচ্ছে দুইটা। আচ্ছা, নাম্বার 1 একটা হচ্ছে আইস এবং আরেকটা হচ্ছে কি বলতো? স্টিম। তো এটাতে সবসময় একক হচ্ছে ক্যালভিন, অর্থাৎ এটার একক হচ্ছে সবসময় কেলভিন, মনে রাখবা। এটা সরি কেলভিন না, এটা হচ্ছে একক সেলসিয়াসের। আর তাপগতিবিদ্যার মানে এক স্থির নীতি অলওয়েজ হচ্ছে যে কেলভিন স্কেলে, মানে কেলভিন এককে হয়, কেলভিন এককে হয়। বুঝতে পেরেছো সবাই? কেলভিন এককে হয়। তাহলে আইস এবং হচ্ছে স্টিম এবং হচ্ছে একক হচ্ছে সেলসিয়াস। আই থিঙ্ক এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা তোমাদের থাকলো না। ওকে, তাহলে এটার সূত্রটা কি হয়? ধরো আমি তোমাকে বললাম যে এটা একটা হচ্ছে যে তোমার কি, যে উষ্ণতামিতিক ধর্মবস্তু, এটা এক্স, এটা হচ্ছে টি। মনে করলাম এটা পরিমাণে আছে, তাহলে এটা হচ্ছে এক্স এস আর এটা হচ্ছে এক্স আই। সো এটা হচ্ছে কি তোমার জানো তো? এটা হবে টি এস আর এটা হবে হচ্ছে টি আই। দ্যাটস মিন এক্স মাইনাস এক্স আই এবং হচ্ছে এক্স এস মাইনাস হচ্ছে এক্স আই, আর এটা হবে টি মাইনাস
টিআই এবং হবে টিএস মাইনাস হচ্ছে টিআই। তো এগুলোর মান থাকে, দেখো টি এর তো ফিক্সড মান আছে, একটা হচ্ছে 100°C এবং আরেকটা হচ্ছে 0°C। তাহলে সেক্ষেত্রে তোমার কেমন হবে, সেক্ষেত্রে তোমার হবে টি মাইনাস 0 এবং হচ্ছে টিএস, টিএস এর মান হচ্ছে 100, টিএস এর মান যদি 100 তাহলে 100 মাইনাস হচ্ছে 0, দ্যাটস মিন এক্স মাইনাস এক্স আই এবং হচ্ছে এক্স এস মাইনাস হচ্ছে এক্স আই। ওকে, তাহলে টি ইজ ইকাল টু এক্স মাইনাস এক্স আই এবং এক্স এস মাইনাস হচ্ছে এক্স আই গুণ হচ্ছে 100। আশা করি কোনো সমস্যা থাকার কিন্তু কথা না, ক্লিয়ার? তো এটা তুমি মনে রাখবা, এটা হচ্ছে দ্বিস্থানীতির। ওকে, আচ্ছা, তো এখন আসো স্কেলের, স্কেলের ব্যাপারটা তুমি অবশ্যই দেখবে, এখান থেকে ছোটোখাটো একটা এমসিকিউ চলে আসতে পারে। সো স্কেলের ম্যাথ যেন কোনোভাবেই ছাড়া না পড়ে, স্কেলের ম্যাথ তোমার অবশ্যই মনে থাকবে, জাস্ট 5টা স্কেল, সেটা হচ্ছে কি C/5, F মাইনাস 32, নিচে 9, এরপরে আসো K মাইনাস 273, নিচে হচ্ছে গিয়ে তোমার 5 এবং এটা হচ্ছে কি বলতো R/4 মানে রোমার, আর RN মাইনাস 492, নিচে হচ্ছে গিয়ে 9। সো এটা কোনোভাবে ভোলা যাবে না, এটা কোনোভাবে ভোলা যাবে না, কথা বুঝো, এটা কোনোভাবে ভোলা যাবে না। তো যে কোনো স্কেলের সাথে যে কোনো কেউ সমান হতে পারে, যে কোনো একটা দিয়ে তুমি সঠিক মান বের করে দিবা। এরপরে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা ভাইয়া? এরপরে তোমার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। সো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমি তোমাকে যেটা বলতে চাই যে এখানে কিছু ছোটোখাটো ইনফরমেশন আছে, যে ডাব্লু প্রপোর্শনাল কিউ, এটা ডাব্লু সমান সমান হচ্ছে জে এইচ বা জে কিউ, তুমি যেটা বলো না কেন, এটা হচ্ছে কার, এটা হচ্ছে বিজ্ঞানী জুলের সূত্র। সো বিজ্ঞানী জুলের সূত্র কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে এটা কার, এটা হচ্ছে বিজ্ঞানী জুলের সূত্র, এটা হচ্ছে বিজ্ঞানী জুল এর সূত্র। এই ইনফরমেশনগুলো কোনোভাবেই ভুল করো না। আচ্ছা, তারপরে পরবর্তীতে তাপগতিবিদ্যার সমীকরণ যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে ডি কিউ মানে হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। তো এখানে কি হয় বলো তো, এখানে কিছু বিষয় আছে, যদি যদি তাপের যদি তাপের শোষণ বা গ্রহণ, ঠিক আছে, শোষণ বা গ্রহণ হয়, যদি তাপের শোষণ বা গ্রহণ হয় তাহলে অবশ্যই বুঝবা এটা হচ্ছে প্লাস, সেটাকে ডিকিউ, ডিকিউ হচ্ছে প্লাস। আর যদি তাপের যদি তাপের যদি তাপের ঠিক আছে, তাপের বর্জন হয়, বর্জন হয়, ঠিক আছে, বর্জন হয়, তাহলে সেটা হচ্ছে যে ডিকিউ হবে মাইনাস, ডিকিউ হবে মাইনাস। তাহলে যদি তাপের শোষণ হয় বা গ্রহণ হয় তাহলে ডিকিউ প্লাস, আর যদি বর্জন হয় তাহলে হচ্ছে ডিকিউ মাইনাস। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখব, যদি যদি ব্যবস্থা ব্যবস্থা দ্বারা ব্যবস্থা দ্বারা ব্যবস্থা দ্বারা কাজ বোঝে তাহলে হবে ডিডাব্লিউ পজিটিভ। যদি ব্যবস্থার ওপর হয়, যদি ব্যবস্থার ওপর হয় তাহলে অবশ্যই মনে রাখবা ডিডাব্লিউ হচ্ছে মাইনাস। তো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখাটা জরুরি, এবং এই জিনিসটা খেয়াল রাখলে তুমি মোটামুটি খুব সুন্দর করে মানে ইয়ে করতে পারবা। আই থিঙ্ক কোনো প্রবলেম হওয়ার কথা না। কি বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মোটামুটি বুঝে ফেলেছি। এবার আসো আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে তাপ গতিবিদ্যার ক্ষেত্রে দেখো তার প্রক্রিয়া। আচ্ছা, তাপ গতীয় প্রক্রিয়া। সো তাপগতীয় প্রক্রিয়া আবার হচ্ছে 4টা। সো এটা খুব ভালো করে মনে রাখবে। এখান থেকে তুমি এমসিকিউ একটা কমন পেয়ে যেতে পারো, এখান থেকে একটা এমসিকিউ কমন পড়ার সম্ভাবনা অনেক আছে, ঠিক আছে? ওকে, সেটা কি কি আমি বলি। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে তোমার সমচাপ, ঠিক আছে? আচ্ছা, সমচাপ ভালো করে বুঝো। নাম্বার টু হচ্ছে গিয়ে তোমার সমায়তন, নাম্বার টু হচ্ছে সম আয়তন। নাম্বার থ্রি হচ্ছে সমষ্ণ, ঠিক আছে? কি বললাম? সমষ্ণ। নাম্বার ফোর হচ্ছে রুদ্ধতাপীয়, নাম্বার ফোর হচ্ছে রুদ্ধতাপীয়। তাহলে দেখো সমচাপ মানে হচ্ছে পি কনস্ট্যান্ট, সমচাপ মানে হচ্ছে পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, ঠিক আছে? সমায়তন মানে হচ্ছে ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। ওকে, সমষ্ণ হচ্ছে টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। রুদ্ধতাপীয় হচ্ছে কিউ কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট। কথাটা বুঝো।
তাহলে সমচাপ পি কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভি কনস্ট্যান্ট, এটা হচ্ছে টি কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে তাপগতীয় প্রক্রিয়া, এই যে চারটা প্রক্রিয়া, তো এই চারটা প্রক্রিয়া তাপগতিবিদ্যার সূত্র দেখতে কেমন। তাহলে এখন এই যে প্রথম প্রক্রিয়া আসো, প্রথম প্রক্রিয়াটা হচ্ছে সমচাপ, তো সেখানে হচ্ছে পি কনস্ট্যান্ট, সূত্র হবে ডি কিউ মানে হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, কথাটা বুঝো। এই ক্ষেত্রে যেটা দাঁড়াবে যে প্রথমে যদি আমরা সমচাপ যদি পি এর মানটা 0 ধরি, তাহলে এইটা হবে দেখতে এরকম, ডি কিউ মানে হচ্ছে ডিইউ আর ডিডাব্লিউ মানে হচ্ছে পিডিভি। এটা গেল আমার প্রথম, এটা গেলো পিডিভি, ঠিক আছে, এটা গেলো পিডিভি। ওকে, আচ্ছা এরপরে আসো, এরপরে আসো নাম্বার 1, এরপর আসো নাম্বার 2, এটা সমচাপে গেল। এবার সমচাপের পরে যাবে হচ্ছে সময়তন, ডি কিউ মানে হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, কথা বোঝো। তাহলে এবার কি, এবার চিন্তা করতে হবে ভি এর মান 0, তো ভি এর মান যদি এবার 0 ধরি, তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে যে ডি কিউ মানে হচ্ছে আমি পাবো ডিইউ, কারণ এটা পিডিভি 0 হয়ে যাবে। সো এইটা দেখো আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো কিন্তু পরীক্ষা চলে আসতে পারে ভাই, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3 হচ্ছে গিয়ে তোমার টি কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে ডি কিউ মানে হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, ভালো করে বোঝো। তাহলে এখানে কে, ইউ কনস্ট্যান্ট, এখানে ইউ কনস্ট্যান্ট মানে টি কনস্ট্যান্ট, মানে টি কনস্ট্যান্ট হয়েছে বলে ইউ কনস্ট্যান্ট। এটা কোথা থেকে আসছে, এটা মেয়ারের প্রকল্প থেকে আসছে। সো মেয়ারের প্রকল্পটা কি বলছে, মেয়ারের প্রকল্পটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় কোশ্চেন আছে, ইউ প্রপোর্শনালিটি, ঠিক আছে। মেয়ারের প্রকল্পটা হচ্ছে কি, তুমি যত অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবা, আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে মেয়ারের প্রকল্প। তাহলে মেয়ারের প্রকল্প হচ্ছে ইউ প্রপোর্শনালিটি। তো ইউ প্রপোর্শনালিটি যদি হয়, ভালো করে বুঝো যে ইউ এর মান 0, টি এর মান হচ্ছে 0, কথাটা বুঝো, ঠিক আছে। এখন এই যে বিষয়টা মেয়ারের প্রকল্প, তার মানে কি অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে, তাপমাত্রার উপর নির্ভর করে, এই কথা মনে রাখবা, তাপমাত্রার উপর নির্ভর করে, কথাটা বুঝো। অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে, এটা কিন্তু চলে আসতে পারে। আচ্ছা, তাহলে ইউ এর মান 0 মানে টি এর মান 0, এটা মনে রাখবা, হ্যাঁ, কারণ মেয়ারের প্রকল্প, কারণ ইউ যদি মানে সমানুপাতিক হয়, তাহলে টি আর ইউ তো ভাই, তো ইউ এর মান 0, এই জন্য এটা দেখতে হবে ডি কিউ মানে হচ্ছে ডিডাব্লিউ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমার 3 নম্বর। এবার আসো 4 নম্বর। 4 নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি, যে ডি কিউ মানে হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, কথাটা বুঝো। ওকে, তাহলে ডি কিউ ইজ ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ যদি হয়, তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে মোটামুটি বুঝবো যে এখানে আসলে কিউ এর মান 0, আচ্ছা তাহলে 0 মানে হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা একটু খেয়াল করি যে এটা কত হচ্ছে। আচ্ছা, তাহলে এখন দেখো যে ডিডাব্লিউ যদি আমি প্লাস ধরি, তাহলে এটাকে মাইনাস ধরতে হবে, আর ডিইউ যদি আমি প্লাস ধরি, তাহলে এটাকে আমি মাইনাস ধরতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়, এই বুঝতে পারছো সবাই। তাহলে এগুলা কিন্তু আমার পরীক্ষায় আমি যেগুলো বক্স করেছি, প্রত্যেকটা প্রক্রিয়া, এটা কি প্রক্রিয়া, এটা হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়া, এটা হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এখন আমি এখান থেকে মোটামুটি যে বিষয়টা হলো সেটা আমাদের দাঁড়ালো হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়ার ব্যাপারটা, আশা করি ব্যাপারটা একবারে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এটা তুমি জেনে গেলে এখান থেকে মোটামুটি আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে সিপি, সিভি এবং গামার যে ব্যাপারটা আছে। তো সিপি, সিভির যে গামার ব্যাপারটা আছে কি বলতো, এখানে তোমাকে সুন্দর করে বোঝা লাগবে যে এটা হচ্ছে স্থির চাপ, এটা কি বললাম, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। সিভি মানে হচ্ছে স্থির আয়তনে, হ্যাঁ, স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এটা কোনোভাবে ভুল করা যাবে না। আর এটা হচ্ছে কিন্তু গামা, ঠিক আছে। এখন এই গামা আবার 3টা আছে। সো 3টা বলতে কি বোঝাচ্ছি, এক পরমাণুক, দ্বিপরমাণুক। সো এক পরমাণুকের মান হচ্ছে 1.67, এগুলো তোমার জানা লাগবে, 1.40, অ্যান্ড 3 পরমাণুকের মান হচ্ছে 1.33। সো এটা কোনোভাবে ভুল করা যাবে না, 4142 হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে সূত্র পাবা সিপি মাইনাস সিবি ইজ ইকাল টু আর, এখান থেকে কে বলো, সিপি বলো, কার থেকে, সিবির থেকে, এটা চলে আসতে পারে, ঠিক আছে, এটা চলে আসতে পারে। যে আমি একটু থার্ড স্টার দিয়ে দিই,
আমি একটু থার্ড স্টার দিয়ে দিই, এটা কিন্তু চলে আসতে পারে সিপি বড় না সিপি বড়। হ্যাঁ, তাহলে এখন তুমি আর এর মানটা তো মুখস্থ, দেখো এটা কিন্তু আদর্শ গ্যাসের সাথে অনেকটাই মিল আছে, তাহলে সিপির থেকে মানে সিবির থেকে সিপি বড়। ওকে, আচ্ছা আরেকটা কি জানো তো, সিপি বাই সিবি মানে হচ্ছে গামা, সিপি বাই সিবি মানে হচ্ছে গামা, সিপি বাই সিবি মানে হচ্ছে গামা। ওকে, তাহলে মোটামুটি এটা হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমি মোটামুটি যেটা করতেছি যে 1.67 1.40, এরপরে হচ্ছে কি বলে এই যে সিপিসিবির যে সবগুলাই হয়ে গেল। সো এখান থেকে আর তেমন কিছু মনে হয় না জানার আছে বা জানা লাগবে। তবে হ্যাঁ, একটা জিনিস তুমি এখানে দেখবা, এটা আসতে পারে যে হিলিয়ামের জন্য হ্যাঁ সিপি ও সিভি কত। সো এইটা জাস্ট একটা ম্যাথ বলতে পারো। সো এটার মান হচ্ছে তুমি বুঝতে পারছো 1.67। আচ্ছা, তো আমি ফার্স্টে যেটা দেখব, নাম্বার 1 সিপি বাই হচ্ছে সিভি মানে হচ্ছে গামা, বুঝতে পারলা? তাহলে এখন এটার মান দেখো, সিপি আর এটার মান হচ্ছে সিবি, গামার মান হচ্ছে 1.67, গামার মানটা কত 1.67। দ্যাটস ওয়াই এখন আমি যদি একটা আড়াআড়ি গুণ করি, সো আড়াআড়ি গুণ করলে সিপি মানে হচ্ছে 1.67 হচ্ছে সিভি। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ মনে করো। এইটা যখন তুমি এখানে বসাই দিবা, এই যে তোমার হচ্ছে এখানে এটা যখন পেয়ে গেছো, তখন তুমি আরেকটা সূত্র কি জানো, সিপি সিবি মানে হচ্ছে আর। এবার সিপির মান হচ্ছে 1.67 হচ্ছে সিভি, আর এটা হচ্ছে সিভি, আর এটা হচ্ছে আর 8.314। এবার তুমি এখান থেকে সিভি যদি কমন নাও, তাহলে 1.67 মাইনাস হচ্ছে 8.314। ওকে, তাহলে এখানে করলে হচ্ছে যে 0.67 ইজিক্যাল টু 8.314, ঠিক আছে? ওকে, তাহলে সিভি ওকে 8.314 আর এখানে হবে 0.67, ঠিক আছে? তাহলে এখন এটা যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে যেটা আসবে অ্যান্সার হবে হচ্ছে 12.4। এটা একদম মোটামুটি তোমার মুখস্থ। এটা একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, তাহলে সিপির মান এত, সিভির মান এত। ওকে, এখন তুমি জানো এই মানটা যখন এখানে বসায় দিবা, অর্থাৎ সিপির এখানে বসায় দিবা 1.67 সিভি, তখন তুমি সরাসরি একবারে মানটা পাবা হচ্ছে 12.4। তাহলে এটা করলে হচ্ছে তোমার 20.7 হয়, 20.7 এটা আসে জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, তো এই হলো বিষয়। ওকে, তো আমরা মোটামুটি বুঝে গেছি, আমরা এখান থেকে মোটামুটি এই জিনিসগুলো সুন্দর করে মাথায় রাখবো ইনশাল্লাহ, বুঝতে পারছো? আচ্ছা, তো এখান থেকে আর কি ইম্প্যাক্টফুল ব্যাপার স্যাপার আছে? হ্যাঁ, এখান থেকে আরেকটা ব্যাপার আছে কৃতকাজ। সো কৃতকাজের ব্যাপারগুলো তোমাকে খুব সুন্দর করে জানা লাগবে। সো কৃতকাজের আবার কয়টা টাইপ বলো? কৃতকাজের আবার হচ্ছে 3টে টাইপ। সো নাম্বার 1 একটা হচ্ছে সমচাপ, হ্যাঁ সমচাপ, এগুলো কিন্তু ভোলা যাবে না। নাম্বার 2 হচ্ছে তোমার হচ্ছে সমুষ্ণ, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে রুদ্ধতাপীয়। নাম্বার 3 হচ্ছে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়। ওকে, আমি তোমাকে সুন্দর করে পড়াটা জাস্ট গুছিয়ে দিচ্ছি, জাস্ট ক্লাসটা করার কিছু লাগবে না। তো সমচাপের সূত্র হচ্ছে ডিডাব্লিউ মানে হচ্ছে পিডিভি। আচ্ছা, সমষ্ণ, সমষ্ণ হচ্ছে ডিডাব্লিউ মানে হচ্ছে এনআরটি লন ভি2 বাই হচ্ছে ভি1। আচ্ছা, ডিডাব্লিউ এরপরে হচ্ছে এনআর, ঠিক আছে, গামা মাইনাস 1 টি1 মাইনাস হচ্ছে টি2, ঠিক আছে? এই হলো বিষয়। এটা রুদ্ধতাপীয়, এটা সমষ্ণ, আর এটা হচ্ছে সমচাপ। তো তোমাদেরকে এটা সবসময় আমি বলি, থিওরিতে অলওয়েজ বলি যে সমষ্ণ যত বৈশিষ্ট্য আছে ভালো করে দেখবা, রুদ্ধতাপে যতগুলো বৈশিষ্ট্য আছে ভালো করে দেখবে, কারণ এটা হচ্ছে দ্রুতগামী। হ্যাঁ, এটা হচ্ছে দ্রুতগামী এবং হচ্ছে অপরিবাহী, দ্রুতগামী এবং হচ্ছে অপরিবাহী, বুঝছো? আর সমচাপ হচ্ছে কি বলতো, এই সরি সমচাপ, সমষ্ণ হচ্ছে ধীর গতি, ধীর গতি এবং হচ্ছে ধীর গতি এবং হচ্ছে তোমার পরিবাহী। হ্যাঁ, এগুলা কিন্তু ইনফরমেশন দিচ্ছি হুদায় না, জাস্ট তোমাকে পড়ার জন্য। তাহলে এই জিনিসটা ভালো করে দেখে নিবা। আচ্ছা, তাহলে ধীর গতি, তারপরে হচ্ছে দ্রুতগামী, এগুলো তুমি যখন দেখে ফেলার পরে তোমার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়া এবং হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। দেখো, সমষ্ণ ও হচ্ছে রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এই যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কয়েকটা সূত্র আছে, জাস্ট আমি একটু তোমাকে একটু রিভাইজ করে দিই, তাহলে মনে হয় যে খুব ভালো হয়। সেটা হচ্ছে পিভিকে মানে হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে সমষ্ণতে, কিন্তু রুদ্ধতাপীয়তে হচ্ছে পিভি গামা মানে কে ধ্রুবক। দ্যাটস ওয়াই এইটা তোমাকে মাথায় রাখা লাগবে, রুদ্ধতাপীয়। হ্যাঁ, তাহলে আরেকটা আছে টিভি, সো গামা মাইনাস 1 কে, এটা ধ্রুবক। আর এটা হচ্ছে টিপি, ঠিক আছে, 1 মাইনাস গামা বাই গামা, এটা হচ্ছে কে মানে ধ্রুবক। ওকে, ফাইন। তাহলে এই হলো বিষয়, এই হলো বিষয়, এই হলো বিষয়।
এখন আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে পিভি মানে কে, পিভি মানে গামা কে, টিভি মানে গামা মাইনাস ওয়ান, ঠিক আছে, আর ওয়ান মাইনাস হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে মোটামুটি একেবারে ক্লিয়ার হয়ে গেলাম যে এই জিনিসগুলো রুদ্রতাপের জন্য দেখবো। এখন গ্রাফটা দেখো, গ্রাফটা আবার ভুল করো না। সো এটা তো অনেকবারই বলছি, দেখো এটা অধিবৃত্তাকার গ্রাফ, ঠিক আছে, এইটা হচ্ছে মনে করো যে সমষ্ণ, তাহলে এইটা না ওর থেকে অধিক খাড়া হবে। সবসময় মনে রাখবা যে সমষ্ণ থেকে রুদ্রতাপীয় কিন্তু কী ছিল বলো তো, অধিকতর খাড়া, হ্যাঁ, অধিকতর খাড়া, অধিকতর খাড়া। এই জিনিসগুলো কিন্তু সুন্দর করে তোমাকে মনে রাখা লাগবে, কোনোভাবে ভোলার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখবা প্রশ্নগুলো ঘাট 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 করে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার আসো এনট্রপি। সো এনট্রপিটা তোমাকে তো জানাই লাগবে, কোনো ওয়ে নাই। সো এনট্রপির ব্যাপারটা কি বলো তো, এনট্রপির ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে বিশৃঙ্খলা নির্দেশ করে, ওকে, বিশৃঙ্খলা নির্দেশ করে। তো বিশৃঙ্খলা নির্দেশ করতে দাও, কোনো সমস্যা নেই, বিশৃঙ্খলা নির্দেশ করে, ভালো কথা। আর এর এককটা বেশি আসে, অনেকবার আসছে, হ্যাঁ, একটা হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। তাহলে বিশৃঙ্খলা নির্দেশ করে এবং একক হচ্ছে জুল পার কেলভিন, একক হচ্ছে জুল পার কেলভিন, বুঝতে পারছো? ওকে, ফাইন। তাহলে এটাও তিনটা প্রসেসে আছে। প্রথম সূত্র হচ্ছে ডিএস মানে হচ্ছে ডিকিউ বাই টি, এটা হচ্ছে প্রথম সূত্র। নাম্বার 2 ডিএস 2 মানে হচ্ছে তুমি এটাকে বলবা হচ্ছে এম এল এফ এবং হচ্ছে এটাকে বলবা হচ্ছে টি আইস। এরপরে বলবা এম এল ভি, এটাকে বলবা হচ্ছে টি স্টিম, এটাকে বলবা টি স্টিম। তার মানে একটা হচ্ছে ঘনীভবন আর একটা হচ্ছে বাষ্পীভবন। এটা হচ্ছে ঘনীভবনের সমান, ঘনীভবনের সময়, ওকে, আচ্ছা, ভালো কথা। আর এটা হচ্ছে বাষ্পীভবনের সমান, বাষ্পীভবনের সময়। আজকে আমার ডেসক্রিপশন বক্সে আমি সেকেন্ড পার্টের অল থিওরি তোমাদের পাবলিক করে দেবো, ঠিক আছে, যে তুমি আমি সেকেন্ড পার্টের যতগুলো থিওরি আমি তোমাদের জন্য রেডি করে রাখছি, এটা আমি পুরোপুরি ফ্রি করে দিচ্ছি। তোমরা এই জিনিসটা একবার পড়ো, একবার দেখো, পরীক্ষার আগে আরেকবার থিওরিগুলো জাস্ট ইয়ে করো, কারণ আমি তোমাকে বারবারই বলছি যে দেখো থিওরির দিকে তোমাকে খুবই মনোযোগী হওয়া লাগবে, মানে যা যা আছে এভরিথিং একবার পড়ে নিলে দেখবে যে অনেকটা কমন পেয়ে যাচ্ছ। রাবিতে ছিল, হাজি দানিশে ছিল, একদম মোটামুটি কমন পড়ে গেছে। তো ওই জিনিসগুলো আমি নিজের মতো করে বানাইছি, বিভিন্ন ভার্সিটির মানে কোশ্চেন নিচ্ছি, তো এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে ফ্রি করে দিচ্ছি, সুন্দর করে দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিশৃঙ্খলা নির্দেশ করে, তারপরে জুল পার কেলভিন, ডিএস মানে ডিকিউ বাই টি, এমএলএফ মানে ঘনীভবনের সময়, এটা হচ্ছে বাষ্পীভবনের সময়। হ্যাঁ, আরেকটা আসে তাপমাত্রা পরিবর্তন, সেটা হচ্ছে এম এস লন, যে T2 বাই হচ্ছে T1, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে এনট্রপির। এই অঙ্ক দিয়ে আসলে কখনো তুমি ক্যালকুলেটার ছাড়া করতে পারবে না। সো এটা নিয়ে তুমি জাস্ট টেনশনও নিবে না, তুমি খালি চিন্তা করবা কি, তুমি খালি চিন্তা করবা যে এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে, তাপগতিবিদ্যার তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। ডিএস মানে হচ্ছে এম এস লন, T2 বাই হচ্ছে T1। কথা বুঝছো, কথা বুঝছো বাবারা? সো এটা না বোঝার কিছু নেই। তাহলে এনট্রপির কয়টা দেখলা? তিনটা, এনট্রপির তিনটা। এখন আসে ইঞ্জিন। সো ইঞ্জিনের ক্ষেত্রে তোমার কয়েকটা জিনিস খুব ভালো করে পড়া লাগবে, আমি জাস্ট বলে দিচ্ছি, একটু ভাই একটু প্লিজ দেখবা, আমার পিডিএফে গেলেই পাবা। প্রত্যাগামী, অপ্রত্যাগামী বা প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী, তুমি যেটা বলো না কেন, অপ্রত্যাগামী, এগুলা প্রত্যেকটা পড়বা, ঠিক আছে। প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী এটা হচ্ছে কি খুবই তোমার হচ্ছে যে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ভালো করে বুঝো। এটা হচ্ছে কম স্বতঃস্ফূর্ত, ঠিক আছে, এটা হচ্ছে কম স্বতঃস্ফূর্ত। এটা এটা হচ্ছে বাস্তবিক, এটা হচ্ছে বাস্তবিক, কিন্তু এটা হচ্ছে কি জানো তো, এটা হচ্ছে কাল্পনিক, এটা হচ্ছে কাল্পনিক। একটা হচ্ছে বাস্তবিক আর একটা হচ্ছে কাল্পনিক। সো এই জিনিসগুলো কিন্তু ভোলা যাবে না, এটা বাস্তবিক, এটা হচ্ছে কাল্পনিক, এটা বাস্তবিক, এটা হচ্ছে কাল্পনিক, এটা বাস্তবিক, এটা হচ্ছে কাল্পনিক। সো এইটা 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 কি হয় জানো তো, এটা হচ্ছে তোমার বরফ থেকে অটোমেটিক পানি হয়ে যায়, বরফ থেকে অটোমেটিক পানি হয়ে যায়। কিন্তু এটা যদি বরফ থেকে পানি হয় তো তুমি আবার পানি থেকে বরফ করা লাগবে, আবার পানি থেকে কি করা লাগবে, বরফ করা লাগবে। এবং এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই, এই ইনফরমেশন না দিলে নয়, সেটা হচ্ছে দেখো যে এই যে প্রত্যাগামীটা সেটা কিন্তু হচ্ছে কার্নো, কার্নো ইঞ্জিনের ধাপ কিন্তু আবার 4টা, সেগুলার ভুল করো না। আচ্ছা, কার্নো ইঞ্জিনের ধাপ কয়টা? কার্নো ইঞ্জিনের ধাপ হচ্ছে 4টা। অপ্রত্যাগামীতে কিন্তু হচ্ছে তাপ ইঞ্জিন। তো এই সেম জিনিসটা যখন আমরা করতে গিয়েছি তখন সেটা দাঁড়াচ্ছে হচ্ছে তাপ ইঞ্জিন, ভালো করে বুঝো। তাপ ইঞ্জিনের দক্ষতার যে সূত্রটা, এটা একদম সুন্দর করে দেখে যাবা, ঠিক আছে। 1 মাইনাস Q2 বাই Q1 গুণ হচ্ছে 100%। এই যে দেখো এটা, এটা গেল, তাহলে Q2 বাই Q1 এটা হচ্ছে 100%। এরপরে দেখো
এবার কৃতকাজের সূত্র হচ্ছে কি ডাব্লিউ কিউ ওয়ান মাইনাস হচ্ছে কিউ টু। কেন? কারণ দেখো এটা একটা কার্যনির্বাহক বস্তু, সিস্টেমে যখন তুমি একটা তাপ গ্রহণ করাবা সেটাকে আমরা বলবো কিউ ওয়ান, এবং এখান থেকে কিউ টুটা কিন্তু বর্জন হয়ে চলে যায়, আর এখানে কিন্তু আউটপুট। তো এটা হচ্ছে সোর্স, সোর্স মানে হচ্ছে উৎস, সোর্স মানে কি ভাইয়া? সোর্স মানে হচ্ছে উৎস, এবং কিউ ওয়ানটা কী করে ভাইয়া? গ্রহণ করে। কিউ ওয়ানটা কী করে ভাইয়া? গ্রহণ করে। মনে রাখবা কিউ টু কী করবে ভাইয়া? কিউ টু হচ্ছে বর্জন করে ভাই, হ্যাঁ। আর এটা তোর হচ্ছে আউটপুট, এটা তোর আউটপুট, আউটপুট মানে হচ্ছে কৃতকাজ, আউটপুটটা হচ্ছে ভাইয়া তোর কৃতকাজ। কথা মনে রাখিস ভাই। তাহলে ডাব্লু মানে হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কৃতকাজের সূত্র। তো এখন এইটা যখন দাঁড়াইতেছে তো সেম জিনিস, তাহলে এখন আমি কি বললাম? কিউ ওয়ান মানে আমি বলছি উৎস, কিউ টু মানে হচ্ছে গ্রাহক, কিউ টু মানে হচ্ছে গ্রাহক, কিউ টু মানে গ্রহণ করে। আচ্ছা সেম জিনিস যদি কার্ণ দিয়ে করি, কার্ণ দিয়ে করি, সো কার্ণ দিয়ে যদি আমি করতে যাই তাহলে একটা কথা মনে রাখিস যে এটা হবে ইটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস টি টু বাই হচ্ছে টি ওয়ান, গুণ হচ্ছে 100%, গুণ হচ্ছে 100%, ঠিক আছে? তাহলে এটা কৃতকাজের সূত্র কি? এই কৃতকাজের সূত্র, কৃতকাজের সূত্র হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু টি ওয়ান মাইনাস হচ্ছে টি টু, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখা লাগবে। এখন যে ব্যাপারটা দাঁড়াইতেছে যে কার্নো ইঞ্জিনের আমরা দেখলাম, কৃতকাজের ক্ষেত্রে আমরা দেখলাম, আমরা এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কিউ প্রপোর্শনাল টি, এটা কিন্তু কার্নোর ক্ষেত্রে সমর্থনযোগ্য, কার্নোর ক্ষেত্রে সমর্থনযোগ্য, কার্নোর ক্ষেত্রে সমর্থনযোগ্য, কার্নোর ক্ষেত্রে সমর্থনযোগ্য, ভালো করে বুঝো। সো কার্নোর ক্ষেত্রে যদি সমর্থনযোগ্য হয়, এখান থেকে নতুন সূত্র হচ্ছে কিউ ওয়ান বাই হচ্ছে কিউ টু, টি ওয়ান বাই হচ্ছে টি টু। সো এই সূত্র দিয়ে তোমার ম্যাথ আসার সম্ভাবনা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে 100%, কারণ তুমি খুবই ঠান্ডা মাথায় এই সূত্র দিয়ে দেখবা যে কোনটা কি বলতেছে তোমাকে, ঠিক আছে? এই যে কিউ ওয়ান মানে হচ্ছে তাপ গ্রাহক, ঠিক আছে? তাপ উৎস, তাপ উৎস, ঠিক আছে? কিউ টু মানে হচ্ছে তাপ গ্রাহক, তাপ গ্রাহক। আচ্ছা তাহলে উৎস গ্রহণ করবে আর গ্রাহক হচ্ছে বর্জন করবে। সো টি ওয়ান মানে হচ্ছে তাপমাত্রা উৎস, টি ওয়ান মানে হচ্ছে তাপমাত্রা উৎস, তাপমাত্রা হচ্ছে উৎস, ঠিক আছে? আর টি টু, টি টু মাত্রা মানে হচ্ছে তাপমাত্রা গ্রাহক, তাপমাত্রা গ্রাহক, তাপমাত্রা গ্রাহক। সো এটাকে ভুল করিও না, এটাকে ভুল করিও না, ঠিক আছে? এটাকে ভুল করিও না। আচ্ছা তাহলে টি ওয়ান মানে তাপমাত্রা উৎস, টি টু মানে হচ্ছে তাপমাত্রা গ্রাহক, তাহলে কিউ ওয়ান বাই কিউ টু, টি ওয়ান বাই টি টু। তাহলে এখান থেকে আমরা মোটামুটি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম। এই সূত্র থেকে ম্যাথ আসার সম্ভাবনা কিন্তু আছে। তো তুমি জাস্ট এখানে ছোটোখাটো কী চাচ্ছে, গ্রাহক দেওয়া আছে, এটা এটা গ্রাহক, এটা উৎস দেওয়া আছে, টি ওয়ান তাপমাত্রা উৎস দেওয়া আছে, তাহলে চূড়ান্ত তাপমাত্রা বের করা লাগবে। কি পারবা না? না পারার কিচ্ছু নেই, ইনশাল্লাহ পারবা। সো এইভাবে প্রশ্নগুলো দেখবা, এইভাবে প্রশ্নগুলো দেখবা, দেখবা যে এর মধ্যে কোনো না কোনো একটা কমন চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা তো চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক নিয়ে যদি একটু কথা বলতে যাই, ওকে, তো আমরা এখন পরবর্তী টপিক নিয়ে কথা বলি। তো এইখানে ইঞ্জিনের আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সো এটা তুমি অবশ্যই খুব ভালো করে দেখবা, খুবই ভালো করে দেখবা। এখন আসো স্পেসিফিক যদি শুধুমাত্র ম্যাথ আসে, ভাই আমি কোন টাইপগুলো, কোন টপিকগুলো জাস্ট ফলো করব। আমার পিডিএফে খুব সুন্দর করে টাইপ করে দেওয়া আছে। তারপরে আমি তোমাকে বলে দিচ্ছি, অবশ্যই তুমি স্কেলের ম্যাথের টাইপটা দেখবা। আজকে রাত্রে আমার ক্লাস শেষ করার পরে দেখবা স্কেলের ম্যাথ। আমার কথা বুঝতে পারছো? স্কেলের ম্যাথের টাইপ কোনো কিছু বাদ দিবা না, কোনো কিছু বাদ দিবা না, মনে থাকবে? এরপরে তোমাকে দেখতে হবে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র দেখলেই ইনাফ, অন্য কোনো সূত্র একটু থিওরি দেখলে হবে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, প্রথম সূত্র এটা গেল, ঠিক আছে? আচ্ছা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র যখন তুমি জানলা, এরপরে তুমি হচ্ছে তুমি চলে যাবা সরাসরি, তুমি চলে যাবা, তুমি দেখবা হচ্ছে ইঞ্জিনের ম্যাথ, ইঞ্জিনের ম্যাথ, ঠিক আছে? ইঞ্জিনের ম্যাথ, ইঞ্জিন এর ম্যাথ। আচ্ছা ইঞ্জিনের ম্যাথ খুবই সহজ আসবে, যেটা আমি কেবলই দেখালাম। সেখানে অবশ্যই কিউ ওয়ান বাই কিউ টু, টি ওয়ান বাই হচ্ছে টি টু, এটার সম্ভাবনা অনেক বেশি, এটার সম্ভাবনা অনেক বেশি। আমার কথা বুঝো, এটার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা তাহলে কিউ ওয়ান বাই কিউ টু, টি ওয়ান বাই টি টু। এরপর তুমি কি দেখবা? তুমি অবশ্যই সিপি এবং সিভির সম্পর্ক দেখবে। ভাই আমি তোমাকে শিওর শর্ট টপিকগুলো বলে দিচ্ছি, ভালো করে বুঝো। ইঞ্জিনের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কন্ডিশন সব দেখবা, ইঞ্জিনের ম্যাথ দেখবা, কিউ ওয়ান কিউ টু, টি ওয়ান টি টু, সিপি সিভির মধ্যে কে বলো সেটা দেখবা, এবং বিভিন্ন প্রক্রিয়ায় আমি যে বিভিন্ন প্রক্রিয়া তোমাকে রিপ্রেজেন্ট করে দেখালাম,
বিভিন্ন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র, বিভিন্ন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা অবশ্যই দেখবা, কিছুক্ষণ আগে কিন্তু শিখালাম এবং দেখালাম। আচ্ছা, আর ম্যাথ তুমি কোন সূত্র দেখবা? অবশ্যই রুদ্ধতাপীয় এবং সমষ্ণ প্রক্রিয়া দেখবা ভাইয়া। আমি কেমন জান আমার মনে বলতেছে এখান থেকে তুমি একটা কমন পেতে চলেছ। সো আমি একটু বলে রাখি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সেটা কি কি দেখো, পি ভি গামা কনস্ট্যান্ট, ঠিক আছে, তারপর হচ্ছে টি ভি গামা মাইনাস ওয়ান কনস্ট্যান্ট, টিপি ওয়ান মাইনাস গামা বাই গামা হচ্ছে কনস্ট্যান্ট। কেমন জানি মনে বলছে এই তিনটা কোনো একটা সম্পর্কের মধ্যে একটা জাস্ট দিয়ে দিতে পারে, জাস্ট দিয়ে দিতে পারে। সো এটা একটু ভালো করে দেখো, হ্যাঁ ভালো করে দেখো। সো এইগুলা দেখলে মোটামুটি হবে। ইঞ্জিন, স্কেলের ম্যাথ, স্কেলের ম্যাথ বলছি না আমি, স্কেলের ম্যাথ, হ্যাঁ স্কেলের ম্যাথ বলছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ম্যাথ, বিভিন্ন প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্র, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি কি সম্পর্কগুলো আছে সেইটা খুব ভালো করে দেখবা, খুব ভালো করে দেখবা। আর এখানে বিভিন্ন প্রক্রিয়ার একটু বৈশিষ্ট্য দেখা লাগবে, যেমন হচ্ছে কি, যেমন আমি বললাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য দেখা লাগবে, খুব ভালো করে দেখা লাগবে। এরপরে তুমি কোনটা দেখবা? এরপরে তুমি দেখবা হচ্ছে সমষ্ণ, সমষ্ণটা খুব ভালো করে দেখবা, কথা বুঝছো? এরপরে তুমি প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী বা প্রত্যাগামী, প্রত্যাগামী এবং হচ্ছে অপ্রত্যাগামী। সো এটা খুব ভালো করে দেখবা। এইটা একটু থিওরির জন্য খুব ভালো করে দেখবা, যে কোনো একটা থিওরি চলে আসতে পারে, বিভিন্ন উদাহরণ। এই তো মোটামুটি, এই যে মোটামুটি এই অধ্যায়টা মোটামুটি কাভার হয়ে যাবে, এই মোটামুটি এই অধ্যায়টা কাভার হয়ে যাবে। তো এখন তারপরে আমরা ছেড়ে দিব না, আমরা এর হাল ছেড়ে দেবো না, আমরা কিছু থিওরি দেখবো, যেটা আমি অলরেডি থিওরির পিডিএফটা আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেখো এই যে থিওরিগুলো আছে, অনেক সুন্দর সুন্দর থিওরিগুলো আছে, আমি যে থিওরিগুলো পড়াই দিচ্ছি দেখো, এগুলো আমি অলরেডি পড়াই ফেলছি, তারপরে আরেকবার বলে দিচ্ছি। প্রকৃতির তাপমাত্রা নামক তাপগতীয় চলরাশির পরিচয় পাওয়া যায় কোন সূত্র থেকে? তাপগতিবিদ্যার ১৬তম সূত্র। তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? ১৬তম সূত্র। এন্ট্রপির একক কোনটি? জুল পার কেলভিন। তাপ পরিবহন প্রক্রিয়া যেখানে কণার প্রকৃতি স্থানান্তরের সাথে তাপ স্থানান্তরে থাকে কি কি নামে পরিচিত? পরিচালন। রুদ্ধতাপীয় সংকোচনের সময় গ্যাসের উপাদানের শক্তি বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে দেখো আমি এখানে জেএসটি থিওরি ম্যারাথন সিরিজ দিয়েছি, শুধু থিওরি আছে, এত সুন্দর সুন্দর থিওরি দেওয়া আছে, জাস্ট এখানে মোটামুটি একেবারে তুমি দেখলেই তোমার ভালো লাগবে, তুমি সুন্দর করে 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 পড়ে নিবা। কারণ আমি তোমাদের এখানে এত এগুলো বলে সময়টা নষ্ট করতে চাচ্ছি না। আমি এখানে মোট তোমাদের থিওরিটা দিয়ে রাখছি ভাইয়া, কতগুলো আমি একটু বলি, কতগুলো থিওরি দিয়ে রাখছি। এর বাইরে কি আসার সম্ভাবনা আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। সমষ্ণ রেখার ঢাল রুদ্ধতাপীয় রেখার ঢাল অপেক্ষা কত গুণ খাড়া? +1/গামা, এটা চলে আসতে পারে। সো দেখো খুব সুন্দর করে দিয়ে রাখছে, খুব সুন্দর করে। আর ইউতে কোনটা আসছে, ডিউতে কোনটা আসছে, এগুলা পড়ে গেলেই দেখবা মোটামুটিভাবে হয়ে যায়। এগুলা পড়লেই কি দেখবা যে মোটামুটিভাবে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। সো এ দেখো এটা আরেকটা বলে দিই, এটা কেমন যেন আমার খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে সাইকেলের টায়ার হঠাৎ কেটে গেলে টায়ারের ভিতর বাতাস প্রসারিত হয়, এই প্রক্রিয়া আসলে কোনটা? এটা হচ্ছে দেখো অ্যাডাইবেটিক, অ্যাডাইবেটিক। আমি যে থিওরিগুলো দিয়ে রাখছি তোমাদের, দেখো আমি যেগুলো পড়াইছি না সবই মোটামুটি এর মধ্যে আছে, যে দেখো সব খেয়াল করে দেখো। রেফ্রিজারেটর কম্প্রেসরের মধ্যে যে তরল গ্যাস, তার নাম কি, হ্যাঁ, এই যে শক্তির অপচয়, যা আছে এগুলো এমন করে পড়ে ফেলবা, বুঝছো? এই যে এমন করে পড়ে ফেলবা, এগুলো একটাও বাকি রাখবা না। এই যে এটা আসার সমান আরেকটা হচ্ছে, এই দেখো এটা আরেকটা আসার সমান অনেক আছে, বুঝছো? এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই যে দেখো এগুলো এগুলো সব ভালো করে পড়বা, হ্যাঁ, একটাও বাকি দিবা না। সো স্থির তড়িৎটাও কী কী আছে সেটাও দেখাবো। তার আগে আমি স্থির তড়িতের কিছু বিষয় নিয়ে কথা বলে নিই। স্থির তড়িৎ থেকে যদি প্রশ্ন আসে, আমার খুবই 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 আমার হচ্ছে যে মনে হচ্ছে যে ধারক বা ধারকত্ব থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, বুঝছো? ধারক বা ধারকত্ব থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো আমরা শুরু করি, যে স্থির তড়িতের ব্যাপারগুলো দিয়ে শুরু করি। তো চলো, আচ্ছা স্থির তড়িৎ, আচ্ছা তো স্থির তড়িতের যে বিষয়টা দাঁড়াচ্ছে বা যেটা দেখা যাচ্ছে যে স্থির তড়িৎ, তো স্থির তড়িতের বিষয়টা হচ্ছে কি দেখো, প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে কুলম্বের সূত্র। আচ্ছা, তো কুলম্বের সূত্র কেন বলছি বা কেন দরকার? কারণ এখানে কিছু সম্পর্কের ম্যাচ চলে আসতে পারে, হ্যাঁ। তো আমরা সবাই মোটামুটি জানি, এটা এত নিয়ে কথা বলতে যাবো না। এটা হচ্ছে 1/4πε0, ঠিক আছে, Q1 Q2 বাই হচ্ছে ডিস্কার। আচ্ছা, এখন দেখো 1/4πε0 মানে হচ্ছে 9 গুণ 10⁹ ওকে, এই মানটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন যদি মাধ্যম থাকে তো,
সো মাধ্যম মানে হচ্ছে কে, মাধ্যম মানে হচ্ছে কে মানে হচ্ছে ডাই ইলেকট্রিক ধ্রুবক, ডাই ইলেকট্রিক ধ্রুবক। সো ভালো করে দেখো, ডাই ইলেকট্রিক ধ্রুবক। তো এখানে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানটান থাকে। সো যদি মাধ্যম থাকে শূন্য মাধ্যম না হইলে, সহজ কথা মনে রাখবা, শূন্য মাধ্যম না হইলে এখানে যে ঘটনাটা তোমাকে মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে এখানে এরকম হবে যে এফ ইজিক্যাল টু 1/4πε0। এখানে কিন্তু কে থাকবে, বুঝছো, কে থাকবে। সো Q1 Q2 এখানে হচ্ছে ডিসকার। তো অঙ্ক দেওয়ার সময় কে এর মানটা অবশ্য দেওয়া থাকে, তারপরেও তুমি মনে রাখবে যেমন 80 এটা হচ্ছে পানির মান, এটা হচ্ছে পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক, পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 80, ঠিক আছে, এটা মনে রাখো, পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 80। সো এই জিনিসগুলো তোমাকে খুবই সুন্দর করে মাথায় রাখা লাগবে। তারপর হচ্ছে ক্লোরিনের হচ্ছে তোমার হচ্ছে সম্ভবত 2.0, হ্যাঁ 2.0, বাতাসের হচ্ছে 1.0। সো এগুলো হচ্ছে যে চলে আসে। তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এ প্রপোর্শনাল 1/d², এটা এ প্রপোর্শনাল Q1/Q2, এটা একটা। তো এই জায়গাটা আমরা মোটামুটি একটু ক্লিয়ার করব যে এ প্রপোর্শনাল 1/d² আর এ প্রপোর্শনাল Q1 Q2। সো এই জায়গাটা যদি আমরা একটু ক্লিয়ার থাকতে পারি তাহলে আমাদের আর সমস্যা হওয়ার কথা না। তো এখান থেকে আমরা কি বুঝতেছি যে তুমি এখান থেকে বুঝতেছো যে এফ এর সাথে কিউ এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তার মানে এফ যত বাড়বে কিউও তত বাড়বে, এফ যত বাড়বে, ঠিক আছে, কিউ তত বাড়বে, এফ যত বাড়বে কিউ তত বাড়বে। সো এই জিনিসগুলো তোমাকে খুবই ভালো করে মাথায় রাখা লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো এখান থেকে প্রশ্ন তো কেমন জানি চলে আসে, রাবিতে সম্ভবত আসছিল। তাহলে এটা তোমাকে মনে রাখো যে এফ এর সাথে ডি এর সম্পর্ক হচ্ছে কি, বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এখান থেকে কোনো ম্যাথ করতে গেলে সম্পর্কের F1/F2 D2² এবং হচ্ছে D1², কথা বুঝছো? এটা দিলে মোটামুটি হয়ে যাবে, ওকে। সো এগুলো কখনো ভুল করো না, এখানে কোনো ভুল করো না। আচ্ছা, তাহলে এটা মোটামুটি প্রথম টপিকটা আমরা কুলম্বের সূত্র পড়ে ফেললাম। আচ্ছা, এবং কুলম্বের সূত্র পড়ে ফেলার পরে তোমার আরেকটা ছোট করে পড়া কি উচিত, সেটা হচ্ছে অবশ্যই প্রাবল্য এবং হচ্ছে বিভব। তো এই যে প্রাবল্য ও বিভব এই সংক্রান্ত ব্যাপারগুলো আমাদের খুব ভালো করে জানা লাগবে। সো প্রাবল্য খুবই নর্মাল ব্যাপার যে কে প্রাবল্য বলে। তো এটা ব্যাপারটা কি, ধরো এটা হচ্ছে কি আমার একটা সেন্ট্রাল চার্জ, তো আমি হচ্ছে কি দূর থেকে এখানে নিয়ে আসতেছি, তো কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসার জন্য যতটুকু আসলে একক পরিমাণের লাগে, তাহলে E=F/Q, ঠিক আছে। তাহলে এখন দেখো এককগুলো কিন্তু লাগবে, হ্যাঁ ভাই, এই অধ্যায়ের একক মাত্রা সব দেখবা। সো এককগুলো হচ্ছে ই মানে হচ্ছে F/Q, কথাটা বুঝো। তো এফ এর একক হচ্ছে নিউটন, এটার হচ্ছে যে তোমার হচ্ছে কুলম, সো দ্যাটস ওয়াই নিউটন পার কুলম। সো এটাকে আমরা বলতেছি কি বলতো, এটাকে আমরা বলতেছি প্রাবল্য। সো এখানে আরও একটা ব্যাপার স্যাপার থাকে, ভি মানে ইডি, এটা দিয়ে অঙ্ক চলে আসে। সো এটা একটু ভালো করে দেখো, এগুলো একটাও মিস দিবা না। আচ্ছা, তাহলে এটা তো গেল জাস্ট নর্মাল ব্যাপার স্যাপার দূরত্বের সাপেক্ষে। সো দূরত্বের সাপেক্ষে যেটা আসলে লাগবে, সেটা হচ্ছে E=9 × 10⁹, 9 × 10⁹ Q/d²। সো এটাকে ভুল করিস না। আর কি মনে রাখিস, প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, এটা পোলাপান ভুল করে। প্রাবল্য কি রাশি রে ভাই? প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, এগুলো ভুল করিস না। প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। প্রাবল্য কি রাশি? প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। এখন এই যেহেতু ভেক্টর রাশি, তার মানে এটা কিন্তু নিট দিয়ে মাঝে মধ্যে বের করা যায়, যে E1², E2², তারপর হচ্ছে 2E1 E2 cos আলফা। সো এই হচ্ছে বিষয়। তো এগুলো আমাদের মাথায় রাখা লাগবে, যেটা হচ্ছে প্রাবল্য। সো প্রাবল্যর ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। প্রাবল্য তাহলে ইনিট বের করলে আমরা ভেক্টর রাশি দিয়ে বের করে দেবো, সো E1² এবং হচ্ছে E2² এবং হচ্ছে 2E1 E2 cos হচ্ছে কত আলফা। সো এটা একটু মাথায় রেখো। সো প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, মানও আছে দিক আছে, প্রাবল্যের কি আছে, মান আছে এবং হচ্ছে দিক আছে, মান ও দিক আছে। আচ্ছা, আরেকটা একটু দেখে রেখো তো, সেটা হচ্ছে যে তোমার ভেক্টরের মান ও দিক, হ্যাঁ ঠিক আছে। তোমার হচ্ছে যে কি বলে কুলম্বের সূত্র ভেক্টরের প্রকাশ আছে, ওইটা একবার দেখে নিও, হ্যাঁ ভেক্টরের প্রকাশটা একবার দেখে নিও, হ্যাঁ ওটা চলে আসতে পারে, বলা যায় না।
আচ্ছা তাহলে এটা গেল। এবার আসো বিভব। সো বিভব আবার স্কেলার রাশি। শোনো এত কঠিন কোশ্চেন আসবে না, যেগুলো আসবে আমি সেগুলো বলাই দিচ্ছি। হ্যাঁ, বিভব হচ্ছে কি ভাইয়া? বিভব হচ্ছে স্কেলার রাশি। বিভব হচ্ছে স্কেলার রাশি। বিভব হচ্ছে স্কেলার রাশি। ওকে, তো বিভব হচ্ছে স্কেলার রাশি, তো এটা মনে রেখো। এটা যদি স্কেলার রাশি, ঠিক আছে, বিভব কি স্কেলার রাশি, তাহলে এটারও জাস্ট নর্মাল সূত্র আছে। নর্মাল সূত্রটা হচ্ছে ভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই কিউ। ওকে, তাহলে ডাব্লিউ একক হচ্ছে জুল, এটা হচ্ছে কুলম, তার মানে হচ্ছে জুল পার কুলম। আচ্ছা, তাহলে একক হচ্ছে একক, একক হচ্ছে জুল পার কুলম, এবং রাশি কি? রাশি হচ্ছে স্কেলার। এখন ভাইয়া যদি এটা দূরত্বের সাপেক্ষে তোমাকে বের করতে বলে, সো দূরত্বের সাপেক্ষে যখন তুমি অঙ্কগুলো করবা তখন তুমি অবশ্যই মনে রাখবা যে এখানে ব্যাপারটা হবে ভি ইজ ইকাল টু 9 গুণ 10⁹ কিউ বাই হচ্ছে ডি। এই হচ্ছে বিষয়, যে এই হচ্ছে বিষয়। এই তো হয়ে গেল। আচ্ছা, এখন আসো কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের জানা লাগবে। ওকে, তো চলো, যেহেতু প্রাবল্য হয়ে গেছে, প্রাবল্য যেহেতু হয়ে গেছে, তো এই জিনিসগুলো না খুব সুন্দর করে দেখা লাগবে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, তড়িৎ দ্বিমেরুর সূত্রটা আমরা সবাই জানি, যে তড়িৎ দ্বিমেরু হচ্ছে কি বলতো? পি ইজ ইকাল টু, তড়িৎ দ্বিমেরু হচ্ছে পি ইজ ইকাল টু, ঠিক আছে, 2L ইন্টু হচ্ছে কিউ। এটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, এখন দ্বিমেরুর ক্ষেত্রে প্রাবল্য কয়েকটা কন্ডিশন, মানে যে কোনো বিন্দুতে সূত্র হচ্ছে ই ইজ ইকাল টু 1/4πε0 1 + 3 cos স্কয়ার থিটা আর কিউব। আচ্ছা, এরপরে কি? থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রি। থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রি হলে অক্ষের ওপর, তো অক্ষের ওপরের সূত্রটা আবার কি? এটা 0 ডিগ্রি যেহেতু 1/4πε0 আর কিউব। দেখো আমি যা লিখে দিছি না, হেভি করে দেখবা, হেভি করে দেখবা। তাহলে থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি। তাহলে দেখো ই ইজ ইকাল টু 4π, এটা বুঝছো? আচ্ছা, এটা একটু ঝামেলা হতে পারে, সো আমি একটু ইয়ে করে দিই। আচ্ছা, এটা কিন্তু খুব ভালো করে দেখবা, ভালো করে দেখবা, কোনো মিস দিবা না, কোনো মিস দিবা না। এই যে দেখো, এটা খুব ভালো করে দেখবা। ওকে, তাহলে এটা তড়িৎ দ্বিমেরুর সংক্রান্ত তুমি দেখলা। এবার যদি বিভবের ক্ষেত্রে দেখো তখন আবার কি হবে? দেখো বিভবের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখতে হবে। আচ্ছা, যখন বিভব তুমি দেখবা দ্বিমেরুর ক্ষেত্রে দেখবা, যখন তুমি দেখবা যে কোনো বিন্দুতে, তখন হচ্ছে ভি ইজ ইকাল টু 1/4πε0 হচ্ছে পি cos থিটা আর স্কয়ার। আচ্ছা, থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রি অক্ষের উপর, ভি জিরো এটা হচ্ছে পি ভাগ আর স্কয়ার। থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি অক্ষের উপর হলে দেখো, এই দেখো এটা হচ্ছে 0, ঠিক আছে, দ্বিমেরু লম্ব বরাবর 0, দ্বিমেরু লম্ব বরাবর 0, দ্বিমেরু লম্ব বরাবর 0। এই যে ইনফরমেশনগুলো দিচ্ছি, এগুলো খুবই দামি ইনফরমেশন। এগুলোর সাথে কেউ ইয়ার কি ফাইজলামো কিচ্ছু করো না, খুব ভালো মতন ব্যাপারগুলোকে কমপ্লিট করিও, বুঝছো? কোনোভাবেই ইয়ে করা যাবে না। ওকে, আচ্ছা এবার দেখো, টপিক আমরা অবশ্যই ধারকে যাব। তো ধারকের জন্য কয়েকটা কথা আমার মন থেকে একটু বলে রাখি। ধারকের জন্য কিছু বিষয় তোমাকে খুব ভালো করে জানা লাগবে। যেমন ধারকের সংখ্যা n, ধারকের ধারকত্ব হচ্ছে c, এটা আমরা সবাই জানি। আচ্ছা, সমবায়ের n সংখ্যক ধারকের সমান্তরাল যুক্ত করলে তুল্য ধারকত্ব, আমরা তুল্য ধারকত্ব মানে সিপিটা যদি বের করতে যাই, তাহলে n মানে সংখ্যা, c মানে ধারকত্ব। আচ্ছা, এরপর দেখো শ্রেণীতে যুক্ত করলে, যদি শ্রেণীতে যুক্ত করলে সিএস, তাহলে এবার ভাগ হবে। শ্রেণীতে যুক্ত করলে ভাগ, এই টেকনিকটা মনে রাখো, যদি শ্রেণী যুক্ত করে তাহলে হচ্ছে ভাগ করা লাগবে, ঠিক আছে। আর যদি তোমাকে বলে হচ্ছে যে প্যারালালে, তাহলে কিন্তু গুণ করা লাগবে। এই কথাটা মনে করো, তাহলে হবে গুণ করা লাগবে, একটা ভাগ করা লাগবে এবং আরেকটা হচ্ছে গুণ করা লাগবে, বুঝতে পেরেছ? এরপরে দেখো, যদি সমান্তরাল তুল্য ধারকত্ব শ্রেণীতে তুল্য ধারকত্বের n স্কয়ার গুণ হয়, তাহলে সিপি আর সিএস এর অনুপাত হচ্ছে n স্কয়ার 1। তার মানে সবসময় মনে রাখবা যে সিপি প্যারালালটার সাথে স্কয়ার হবে, এটা হচ্ছে 1 হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে টেকনিক, সো টেকনিকগুলো ভুলে করো না। আচ্ছা, সমান্তরাল পাত ধারকত্ব হচ্ছে তোমার সি ইজ ইকাল টু কে এপসিলন নট এ, এগুলো কিন্তু সূত্র চলে আসতে পারে। সি মানে 4πε0 কে আর, বা তুমি ওটাকে ডি বলতে পারো, কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে গোলকীয় পরিবাহী ধারকত্ব। সো এই জিনিসগুলো কিন্তু আসবে, বুঝতে পারছো? এগুলো একটাও কিন্তু বাদ দিবা না। আচ্ছা, এখন আসো ধারকত্বের এখন আর কি কি জানা লাগবে? ধারকত্ব জানা লাগবে তোমার মেন সূত্রটা আমরা যদি একটু দেখি। ধারকত্বর আসলে সবচেয়ে বেশি প্রশ্ন হয় কোনটা জানো? আসলে বর্তনী দিয়ে দিতে পারে। সো এইটাই হচ্ছে তোমাদের আমি তুমি শেখাতে চাই। সো ধারকত্বর ক্ষেত্রে যে বিষয়টা তোমার জানা লাগবে সেটা হচ্ছে ধারকের সমবায়। আচ্ছা, ধারকের সমবায় ভালো করে বুঝো। সো ধারকের সমবায়, ওকে, ধারকের সমবায় দুইটা, বুঝছো? কয়টা ভাইয়া? দুইটা। একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায়, এবং আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়, আর এটা হচ্ছে সমান্তরাল সমবায়। আচ্ছা, তো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। শ্রেণী সমবায়কে আমরা সিএস বলবো আর এটাকে আমরা সিপি বলবো। তার আগে আরো দুটো কথা একটু তোমার জানানো উচিত। সেটা ধারকের সঞ্চিত শক্তিটা একটু নাহলে তো কেমন হয়ে যায়, এটা দিয়ে কিন্তু ম্যাচ চলে আসতে পারে। ধারকের সঞ্চিত শক্তি,
সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি। তো ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে ইউ মানে হচ্ছে হাফ সিভি স্কোয়ার। আচ্ছা হাফ, এখন আরেকটা আছে হচ্ছে কিউ স্কোয়ার বাই সি, এবং আরেকটা আছে হাফ কিউভি। এই তো এগুলো হচ্ছে ধারকের সূত্র, সঞ্চিত শক্তির সূত্র। এগুলো একটা ভুল করা যাবে না। আচ্ছা এখন এই জায়গাটাতে একটু আলাদা আছে, এই জায়গাটাতে একটু আলাদা আছে। এই জায়গাটাতে আলাদা হচ্ছে কি সিএস, সিএস সিএস 1/C1, 1/C2, 1/C3 এবং 1/CN পর্যন্ত চলতে থাকবে ইনভার্স। আর সিপি মানে হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3, এইভাবে এইভাবে CN পর্যন্ত চলতে থাকবে। কথা বুঝছো? এখন দেখো এটা রোদের সাথে উল্টা, বুঝছো, রোদের সাথে কিন্তু উল্টা। এখন এখান থেকে দেখবো কি কি বের করা লাগবে। আমি জাস্ট 3টা জিনিস শিখাবো, আর কিচ্ছু লাগবে না। প্রাপ্ত চার্জ বের করতে বলতে পারে, সঞ্চিত শক্তি বের করতে বলতে পারে, এর বাইরে আর কিচ্ছু বের করতে বলবে না। আরেকটা বলতে পারে তুল্য ধারকত্ব, এর বাইরে আর কিচ্ছু না, এর বাইরে আর কিচ্ছু না, গুচ্ছদের বাইরে আর কিচ্ছু জানতে চাইবে না। ঠিক আছে, এখানে বইটার কোনো কোশ্চেন সেট করে দেবে না, তোমার মাথাটাতে ঘুরে দিবে, এর বাইরে কিচ্ছু না। আচ্ছা তাহলে এখন তুমি ভালো করে বুঝো, যেটা আমরা বর্তনীতে পড়ে আসছি, বর্তনী যেটা আমরা এইভাবে পড়ছি, বর্তনীতে যেটা আমরা এইভাবে পড়ছি, হ্যাঁ, যে এখানেও সেমভাবে পড়বো, কিন্তু এবার ব্যাপারটা হবে এরকম, এবার ব্যাপারটা দেখতে হবে এরকম। সো এটা মানে কি, এটা মানে সমান্তরালে, এটা মানে সমান্তরালে, এটার যে সূত্র আলাদা, এটা সূত্র এখন আলাদা। তাহলে এখন তোমাকে আমি যদি বলি, প্রথমে একদম এটা দিলাম, ভাই ভালো করে বোঝো, এই দেখো এটা কি, এটা এটা শ্রেণীতেই আছে কিন্তু, হ্যাঁ এটা শ্রেণীতেই আছে, এটা শ্রেণীতেই আছে, ভালো করে বুঝো। এখন যদি আমি এখানে একটা বড় ব্যাটারি কানেক্ট করে দিই, তাহলে তুমি বুঝে নিবা, এটা আমি বললাম C1, এটা বললাম C2, এটা বললাম C3, এটা আমি বললাম হচ্ছে 12 ভোল্ট, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমি C1 মানে আমি তোমাকে বললাম হচ্ছে গিয়ে 4 মাইক্রোফ্যারাড, এই মাইক্রোফ্যারাড বলছি কিন্তু 4 মাইক্রোফ্যারাড, কথাটা বুঝো। এবার এটা আমি তোমাকে বললাম যে কত বলি 2 মাইক্রোফ্যারাড বললাম, ওকে ফাইন। এখন দেখো এই দুটা কিসে আছে, এই দুটা তো শ্রেণীতে আছে, তো শ্রেণী থাকলে এবার সূত্রটা উল্টা, রোধের উল্টা, তাহলে 1/4 অ্যান্ড 1/4, এটাকে তুমি ইনভার্স করে দাও, তাহলে এটা পাবে 2 মাইক্রোফ্যারাডে, কথা বুঝো। সো 2 মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 2 গুণ 10 ইনভার্স 6, এটা ফ্যারাডে, তুমি করে দিলা। আচ্ছা এবার এই দুইয়ের সাথে এই দুই এবার প্যারালালে, তাহলে সিপি 2 + 2 মাইক্রোফ্যারাডে, তাহলে কত হচ্ছে 4 মাইক্রোফ্যারাডে ভাই। আচ্ছা 4 মাইক্রোফ্যারাডে, আচ্ছা বা তুমি এখন ফ্যারাডে করে নিতে পারো, 4 গুণ 10 ইনভার্স 6 ফ্যারাডে, নো প্রবলেম। আচ্ছা এখন তোমার থেকে কি জানতে চাওয়া হয়েছে, এখন তোমার থেকে আমি চার্জ জানতে চাইবো। তাহলে তোমরা জানো যে C = Q/V, কথাটা বুঝছো। তাহলে কিউ মানে হচ্ছে CV, কথা বুঝছো। সি এর মান তুমি কত পাইছো, সি এর মান তুমি পাইছো 4 মাইক্রোফ্যারাডে। তাহলে 4 মাইক্রোফ্যারাডে গুণ হচ্ছে 12, কোনো সমস্যা নেই। তাহলে 12 12 24, 24 × 48, ঠিক আছে। তাহলে 48 মাইক্রোফ্যারাডে, তাহলে 48 মাইক্রোফ্যারাডকে, ও সরি, এবার তো চার্জ চলে আসছে, সরি। তাহলে এখন তুমি এখানে কি করবা, এই যে এটা তো এটা দিবা, ওকে বুঝছো। তাহলে 48 গুণ হচ্ছে 10 ইনভার্স 6, এটা তোমাকে দিতে হবে অবশ্যই, এই বুঝছো কি না। আচ্ছা তাহলে এখন তুমি এখানে কি কুলম বলতে পারবা, কারণ মাইক্রোটার জন্য এটা করে দিলা। আচ্ছা এখন যদি তোমাকে বলতো সঞ্চিত শক্তি, তাহলে ইউ মানে কি বলতাম, হাফ সিভি স্কয়ার। তো হাফ সিভি স্কয়ার কি, হাফ সি মানে কি, সি মানে তুমি যেটা কেবল বের করলা, কত বের করছিলা, এই সমত হচ্ছে 48, না, কত বের করলা, সি এর মান বের করলা কত, 4, সরি, তাহলে 4 মাইক্রোফ্যারাড। আর ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 12, তার উপর স্কয়ার করে দাও, তাহলে হাফ, এটা স্কয়ার করলে 4 মাইক্রোফ্যারাডে, আর এটার সাথে 140। সো কাটাকাটি করে যা থাকবে সেটাই, কথা বুঝতে পারছো। আরেকবার দেখো, তাহলে এখানে তোমাকে একটা কথা বারবার বলবে, তোমাকে যদি সিরিজে বের করতে বলে আর সিপিতে বের করতে বলে অবশ্যই ভুল করবে না। আর এই যে দুইটা যে শর্ট টেকনিক শেখালাম সেটা তো কোনোভাবে ভুল করা যাবে না। তাহলে সিএস এর কি 1/C1, 1/C2 অ্যান্ড 1/C3, এইভাবে চলতেই থাকবে, চলছে গাড়ি শিশিমপুর, কথা বুঝছো। সিপি হচ্ছে C1 প্লাস হচ্ছে C2 প্লাস হচ্ছে C3, এইভাবে CN পর্যন্ত চলতেই থাকবে। শুধু তুমি এটা খেয়াল রাখবা, আর কোনো কিছু খেয়াল রাখার দরকার নেই। আচ্ছা তাহলে তুমি রোধে যা পড়ছো ভাই, সেটাই তুমি যা পড়ছো তাই, এটা রোধে তুমি কি পড়তা, তুমি এটাকে শ্রেণী বলতা, এখন এটাকে তুমি বলবা শ্রেণী, কিন্তু এটা হবে উল্টা, এটা হবে আরএস ভাই, এটাও যা ভাই তুই বোঝ ভাই, এটা কি, এই যে এই দুইটা হচ্ছে শ্রেণী। তাহলে এই জায়গাটা আমরা হচ্ছে একটা, এখানে হচ্ছে দুইটা, ওকে, এখানে হচ্ছে একটা, বাস হয়ে গেল, সমস্যা তো নেই, একই।
জাস্ট একই। তাহলে এই জায়গাতে আমাদের কোনো সমস্যা থাকার একদমই কথা না। আশা করি কোনো প্রবলেমই তোমাদের হওয়ার কথা হবে না ইনশাল্লাহ। এটা হবে C1, এটা হবে C2। ঠিক আছে, তাহলে এটাকে বলবো R1, এটা বলবো R2। কি এটা নিয়ে কোনো প্যারা আছে? শ্রেণী সমান্তরাল চিন্তা এখান থেকে তোমার কি কি জানতে চাইতে পারে? আমি আবারও বলছি, ধারকত্ব বের করতে বলবে, তুল্য ধারকত্ব, বা তোমাকে বলবে প্রাপ্ত চার্জ, বা তোমাকে বলবে সঞ্চিত শক্তি। এর বাইরে কিচ্ছু বলবে না, বিশ্বাস করো, এর বাইরে কিচ্ছু বলবে না। সঞ্চিত শক্তি। আচ্ছা, এবার আরও একটা শর্ট টেকনিক আছে যেটা আমরা একটু কাজে লাগাবো। চলো। আমাদের দলটা নেতাতে ভরা আমাদের। ওকে, এবার দেখো নিষ্ক্রিয় বিন্দু বের করা শর্টকাট। নিষ্ক্রিয় বিন্দু বের করা শর্টকাটটা হচ্ছে কি জানো? যে প্রাবল্য সমান বা শূন্য হল। তোমাকে যদি কোনো অঙ্কে বলে যে প্রাবল্য শূন্য বা সমান, শূন্য বা সমান হবে, প্রাবল্য শূন্য বা সমান হবে, প্রাবল্য শূন্য বা সমান হবে। বা তোমাকে প্রশ্ন করতে পারে যে হচ্ছে নিষ্ক্রিয় বিন্দু, তো নিষ্ক্রিয় বিন্দু বের করা। আচ্ছা, এই কনসেপ্টটা কি একটু বুঝাবো? না, মনে হয় না এখন এত কথা বলার দরকার আছে। তুমি খালি মনে রাখবা যে নিষ্ক্রিয় বিন্দু বের করার জন্য শর্টকাটের সূত্র হচ্ছে সমধর্মীর জন্য। সমধর্মী মানে ধরো এটা আছে 16 কুলম, এটা আছে 4 কুলম, এটা আছে 16 কুলম, এটা আছে 4 কুলম। তাহলে সূত্র হচ্ছে x = d Q2/Q1 প্লাস হচ্ছে 1। বা তুমি এটা একটু সাজায় লিখতে পারো, সেটা হচ্ছে কি d, হ্যাঁ, 1 প্লাস হচ্ছে Q2 প্লাস হচ্ছে Q1। সো একই বিষয়, বড় চার্জ ছোট চার্জ। আর যদি বিপরীতধর্মী হয়ে যায় তাহলে x বের করবা, উপরে d রাখবা, Q2 Q1 মাইনাস করে দিবা। ঠিক আছে, 1কে মাইনাস করে দিবা। তাহলে এখন দেখো একটা অঙ্ক জাস্ট দেখাই, তাহলে বুঝতে পারবা যে দুটি গোলক এ ও বিতে যথাক্রমে 9 কুলম, দেখো এটা কিন্তু সমধর্মী, 9 কুলম 16 কুলম সমধর্মী। চার্জ প্রদান করা যদি দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 0.28 মিটার হয়, তবে তাদের সংযোগ সরলরেখা কোন বিন্দুতে উভয় চার্জের জন্য প্রাবল্যের মান কি বললাম? তাহলে এটা চেনার উপায় হচ্ছে প্রাবল্যের মান সমান বা শূন্য হবে। এটা চেনার উপায় কি? প্রাবল্যের মান সমান বা শূন্য হবে। প্রাবল্যের মান সমান বা শূন্য, সমান বা শূন্য হইতে হবে, বুঝছো? আচ্ছা, এইটা আসলে কিভাবে আসছে আমি একটু ছোট্ট করে না বললে পারতেছি না থাকতে। আচ্ছা দেখো, এইটা মনে করো বড় চার্জ, এটা মনে করো প্লাস কিউ, আর এটা মনে করো ছোট্ট চার্জ, ছোট্ট হাতের কিউ, যেটাকে আমরা সমধর্মী করি আগে। ওকে, তো দেখো এবার এদের মধ্যে বলবো নিষ্ক্রিয় বিন্দু বের করো। নিষ্ক্রিয় বিন্দু মানে হচ্ছে এই মাঝখান থেকে আমাদের এই যে দূরত্বটা আছে, ঠিক আছে, এই দূরত্বের মধ্যে আসলে কার কাছে তুমি এখন সম্পত্তিটা ভাগ করবা। এটা বড়, এটা ছোট। এখন বড় বলবো আমি বেশি নিব, ছোট বলবো আমি কম নেব, বিষয়টা এরকম না। তো নিষ্ক্রিয় মানে কি দুজনকে সমান ভাগে দাও, কিন্তু বড়টার কাছে কখনোই নিষ্ক্রিয় বিন্দু হয় না, সবসময় ছোটোর কাছে হয়। এখন যেহেতু দুজন সমধর্মী তাহলে এখানে হচ্ছে বিপরীত মানে বাইরে হইতো। সো এইটাকে যদি টোটালটাকে আমরা বলি হচ্ছে ডি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ডি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে E1 প্রাবল্য যদি সমান, এটা হচ্ছে E2। দ্যাটস দুটো সমান করলে আমরা এই শর্টকাট সূত্রটা পেয়ে যাব। আমার মনে হয় স্থির থিওরিতে আর কিছু আছে। তো স্থির থিওরিতে সবচেয়ে বেশি বিষয়টা যেটা দাঁড়াবে সেইটা হচ্ছে ধারক বা ধারকত্ব, বা তোমার থেকে জানতে চাইতে পারে ধারকের বর্তনী। এই বুঝছো, ধারকের বর্তনীর বাইরে কিছু আসবে না, আশা করি কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এবার এখান থেকে একটু থিওরি মিরু দেখা লাগবে, কোনো উপায় নাই। সব থিওরি মিরু চলো একটু দেখে নিই। তার পরাজয় স্মৃতির মতো হারিয়ে সঞ্চয়, যা থাকবে তার উপর স্কয়ার করে দিতে হবে। সো আপনারা যদি না পারেন, আমার কিচ্ছু করার নাই ভাই, আমার তোরা একটু ভালো করে দেখে নে। আমি ক্লাসটা আপনার দরবারে সুন্দর করে যা আছে একেবারে সব এগুলো একদম উড়াই দিবি, পুরাপুরি উড়াই দিবি। হ্যাঁ, কোনো কিছু বাকি রাখবে না, দেখলে অনেক কষ্ট করে করছি ভাই, তোদের জন্যই করছি। তোরা যদি এগুলো না দেখিস, না পড়িস, তাহলে আমার কিচ্ছু করার থাকবে না। তো চল এবার একটা বস অধ্যায় পড়ে আসি, সেটা হচ্ছে চলতড়িৎ। তো চলতড়িৎ থেকে কী আসবে? চলতড়িৎ থেকে বর্তনী আসবে, আর বর্তনী যদি না আসে থিওরি আসবে। এবং কী থিওরি আসবে আমার পিডিএফে আছে, থিওরি আছে, সব ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেওয়া আছে।
কোন সূত্র থেকে ম্যাথ হতে পারে ভাইয়া? এইচ মানে আই স্কয়ার আর টি, এই সূত্র দিয়ে ম্যাথ হতে পারে ভাইয়া আর আমার। তো চল তারপরে আমি একটু সুন্দর করে তোদের চলতরিটা দেখাই দিই। অনেক কিছু তো আছে রে বাবা, অনেক কিছু তো আছেই। আচ্ছা, আমি যা পড়াচ্ছি যদি খালি মনোযোগ দিয়ে দেখিস আর কোনো কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা তো চলো, চলো তড়িৎ। আচ্ছা চলো তড়িৎ, ওকে। আচ্ছা, একটা গান বলতে ইচ্ছা করতেছে, এতক্ষণ থেকে পড়াইতেছি রে ভাই, ঠিক আছে, ওকে। তো চলতরিৎ, চলতরিৎটা আমরা একটু পড়ি, চলতরিৎটা না পড়লে তো হবে না। চলতরিতে কিছু না, আমরা বর্তনীটা দেখব। সো কয়েকটা বর্তনী করাই দিচ্ছি, এর বাইরে আশা করি পড়বে না, এর মধ্যে তোরা কমন পাবি, দেখবি চল। তো বর্তনী কি কি জিনিস শিখাবো আমি তো, এই কটা জিনিস শিখিয়ে দেবো, আর কিচ্ছু লাগবে না, বাদ বাকি থিওরি তোরা পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 1 একটা হচ্ছে তোর ভোল্টেজ ডিভাইড করা শেখা লাগবে, ভোল্টেজ ডিভাইডার, ওকে। নাম্বার 2 তোরে কারেন্ট ডিভাইড করা শেখা লাগবে, কারেন্ট ডিভাইড এটাই চলে আসতে পারে, কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে, এটা খুব ভালো করে শেখা লাগবে। আচ্ছা, দেখবি যে এর মধ্যেই আসতেছে, এর বাইরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। আর এটা হচ্ছে কি জানিস তো, আর এটা হচ্ছে তোর বিদ্যুৎ, বিদ্যুৎ প্রবাহ দিতে পারে। আচ্ছা, বর্তনী কি আসবে সেটা আমি ক্লাসে দেখাই দিচ্ছি, আর বর্তনীর বাইরে কি আসবে সেটা মানে পিডিএফ দেখাই দেবে, খালি পড়, ঠিক আছে, কথা বল ঠিক কিনা, এর বাইরে কিন্তু কিচ্ছু নাই, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা যেটা বলে দিচ্ছি, যেটা যেটা শিখিয়ে দিচ্ছি, এর বাইরে যদি কিছু পড়ে তখন আমার বলিস। আচ্ছা, কী কী বললাম? ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, বিদ্যুৎ প্রবাহ। আচ্ছা, আরেকটা বিলাসিতা করা যেতে পারে, এটা একটু বিলাসিতা করি আর কি, সেটা হচ্ছে শর্ট সার্কিট। দুইটা দেখাবো, জাস্ট দুইটা, এটা আগে দেখাবো, যা এখান থেকে যদি আসে তুই এখান থেকে পাইতে পারিস একটা। আচ্ছা, আর আরেকটা 5 নাম্বার, সেটা হচ্ছে কি তুল্যরোধ। আচ্ছা, তুল্যরোধ জানতে চাইতে পারে, এর বাইরে আসলে কোনো কিছু নাই বা ছিল না, আসবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো চল শুরু করি নাকি। আগে তোরে আমি একটু বলি যে তুই আসলে বর্তমানে যদি এখনো চিনতে না পারিস কোনটা শ্রেণী কোনটা সমতল, আমার কাছে সহজ থিওরি আছে। শোন, কোনো রোধ যদি তোর সিরিয়াল চলতে থাকে, সিরিয়াল চলতে থাকে, এভাবে চলতে থাকুক, আর এভাবে চলতে থাকুক, আর এভাবে চলতে থাকুক, আর এভাবে চলতে থাকুক, আর এভাবে চলতে থাকুক, অবশ্যই বুঝবি এটা হচ্ছে শ্রেণী। দুই মাথা ধরবি, মারবি টান, একদম শটাং, মানে পটাং পটাং পটাং, ঠিক আছে, এটা মাথায় রাখিস, ওকে। আচ্ছা, এখন দেখ ভাই, যদি তোর একটা বক্স আকারে থাকে, আমি এটা সহজে বুঝি, যদি বক্স আকারে থাকে এই, ঠিক আছে তো, এই। আচ্ছা, এখন দেখ এটা বক্স আকারে আছে, ভালো করে বোঝ, তার মানে এটা কি সমান্তরাল? এটা সমান্তরাল না, দেখ এরা আবার একাধিক এখানে আছে, তাহলে এই দুইটা আবার শ্রেণী, এই দুইটা আবার শ্রেণী, তার মানে এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে যখন তোর একটা হবে, আর নিচের দুইটা মিলে কিন্তু আবার একটা হবে, তার মানে কি এরা হচ্ছে এবার সমান্তরাল, এরা হচ্ছে সমান্তরাল। আচ্ছা, তাহলে এরা যদি সমান্তরাল হয় ভাই, তাহলে আর কোনো ঝামেলা থাকার কথা না, ঠিক আছে ব্যাপারটা, ওকে। আচ্ছা, আরেকটু সমান্তরাল চেনার উপায় তোকে বলে দিই, এই যে দেখ, এই যে এরকম, ঠিক আছে, এই যে এরকম, আচ্ছা এরকম অ্যান্ড এরকম, দেখ এই দুইটা হচ্ছে গিয়ে তোর শ্রেণী, এই দুইটা হচ্ছে গিয়ে শ্রেণী, ঠিক আছে। আচ্ছা, এখন আই ভাই, আমরা প্রথমে শুরু করব শর্ট সার্কিট দিয়ে, একটাই দেখা দিচ্ছি, এই একটা নিয়ম চলে আসতে পারে, কেমন জানি মনে হচ্ছে, বলছে, তো যাওক, তোরা একটু ভালো করে ক্লাসটা দেখিস ভাই, আমি খুব রিকোয়েস্ট করতেছি ক্লাসটা দেখিস, ঠিক আছে। আচ্ছা, একটু দেরি হলেও ক্লাসটা দেখিস। আচ্ছা, এবার দেখ, এরকমভাবে তোকে দিবে, ধর এখানে একটা আছে, তো এখানে একটা আছে, এখানে একটা আছে, দেখ এই তিনটা কিন্তু এখন সিরিজে আছে, শর্ট মানে তো বাবা বুঝিস যে এখানে একটু শর্ট করে দিলাম, এই যে দেখ। এখন দেখ এটা হচ্ছে তোর মান হচ্ছে আমি দিলাম 2 ওহম, 2 ওহম, এটা দিলাম হচ্ছে তোর 2 ওহম, বুঝছিস। আচ্ছা, এখানে আমি আবার তোকে শর্ট করে দিলাম, এই যে দেখ, এই যে আমি তোকে শর্ট করে দিলাম। আচ্ছা, এখন এই অংশের নাম দিলাম তোর বিন্দু পাতন নীতি হিসেবে, এটা করতে হয়, এই অংশের নাম দিলাম তোর এ, আর এই অংশের নাম দিলাম তোর হচ্ছে বি ভাই। প্রশ্ন করছে তুলরোধ কত। এখানে আমাদের স্বাভাবিকভাবে দেখে মনে হতে পারে যে এটা তো শর্ট হয়ে গেছে, মানে এই পার দিয়ে কারেন্ট চলে গেছে, তার মানে অ্যান্সার সমান 2। আবার এই পার দিয়ে কারেন্ট চলে গেছে, অ্যান্সার সমান 2। অনেকের কাছে মনে হবে এটাও শর্ট, এটাও শর্ট, অ্যান্সার 0। আসলে বিষয়টা এরকম না। তো এরকম অঙ্ক যখন থাকবে উপরে এবং নিচে, তখন তুই বিন্দু পাতন নীতির মাধ্যমে অঙ্কগুলো করবি। প্রথমে তুই দেখ, এখানে এই পয়েন্ট আছে, ভেতরে যাওয়ার চেষ্টা করবি, এখানে বাধা, তারপরে নতুন রাস্তা হচ্ছে উপর দিয়ে যায়, এখানেও বাধা, এখানেও বাধা। এবার বি আসতে যে এখানে বাধা, দেন এখানে এইখানে যাই, এখানে বাধা, এখানে বাধা। দেখ, সবগুলো কিন্তু বাধা অলরেডি পেয়ে গেছে, এবারই খেলাটা হবে। তাহলে দেখ এটা কার মধ্যে আছে, আমরা আগে পয়েন্ট নেব, একটা এ পয়েন্ট এবং আরেকটা হচ্ছে তোর বি পয়েন্ট। দেখ এটা কার মধ্যে আছে, এ আর বি এর মধ্যে আছে, এই যে দেখ আমি তখন এ আর বি এর মধ্যে জাস্ট অ্যাডজাস্ট করে দেব,
বুঝছিস? এটা কার মধ্যে আছে? বি আর এর মধ্যে। তো আবার বি আর এ মনে রাখবি প্যারালাল, যখন রিপিট করবে তখন বুঝবি সেটা হচ্ছে প্যারালাল। এই যে, ঠিক আছে? আবার দেখ এ আর বি, তাহলে আবার রিপিট আছে মানে হচ্ছে প্যারালাল। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করে দেখ, এটা হচ্ছে তোর 2 হোম, এটা হচ্ছে তোর 2 হোম, এটা হচ্ছে তোর 2 হোম, তাহলে তিনটাই হচ্ছে কত? তিনটা হচ্ছে তোর 2 হোম। এবার তুই করবি তিনটা কিসে আছে? তিনটা সমান্তরাল আছে, তাহলে 1/2 1/2 অ্যান্ড 1/2। এটা আমি এতবার করেছি, আমার মুখস্থ আছে। সো এটা তোর একটা বুয়েটের কোশ্চেন, 0.67 ওম একবার বইটা আসছিল, বইটা না এই এসএসসির পরীক্ষা তো দিয়ে দেয় আর কি। হ্যাঁ, মানে এই টাইপের একটু জানা উচিত। তো এটা কি আমি বুঝতে পারছি? এরকম কোনো কোশ্চেন আসলে তাহলে মনে রাখবি। দেখ আচ্ছা, একটা ছোটো করে একটা দেখাই, তাহলে আর ভুলবি না। 1, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 4 দিলাম, আর এখানে 5 দিলাম। ওকে, ভালো কথা। এই ধর এভাবে দিলাম, এটা শর্ট, দেখ এটাও শর্ট, আবার নিচেও দিলাম। এবার তুই বুঝবি যে কুছ তো গড়বড় হে। এটা এ পয়েন্ট আর এটা দিলাম হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? তাহলে এটা দিলাম হচ্ছে ধর 2 হোম 2 হোম 2 হোম 2 হোম 2 হোম, সবগুলো 2 হোম। এবার দেখ এ যখন যাবে তখন কিন্তু সুন্দর করে এখানে বাধা পাবে, নতুন রাস্তা এটা যাচ্ছে যাচ্ছে, এখানে যে এখানেও বাধা এখানেও বাধা। এবার বি এখানে বাধা, নতুন করে যায় যায় যায়, এখানেও বাধা এখানেও বাধা, নতুন পয়েন্ট সি। এবার যাইতেছে যাইতেছে যাইতেছে, এখানেও বাধা এখানেও বাধা, ঠিক আছে? এবার দেখ সবগুলো কিন্তু পয়েন্টে চলে আসছে। এবার তুই সিরিয়াল খোঁজ, প্রথম এ, তারপরে সি, তারপরে বি। তাহলে আগে এ লাখ, তারপরে সি লাখ, তারপরে বি লাখ, ঠিক আছে? তাহলে দেখ এটা কার মধ্যে আছে? এ আর সি এর মধ্যে আছে। এই যে দেখ, কানেক্ট কর। তারপরে দেখ এটা কার মধ্যে আছে? আবার এ আর সি। তাহলে কি এ আর সি যেহেতু আছে তাহলে কী করবে? আবার প্যারালাল করে দিবি। তারপরে দেখ এ আর বি এর মধ্যে আছে, দেখ এ থেকে এখন টেনে বিতে নিয়ে চলে যাবে, লাগাই দিছি। এবার কার মধ্যে আছে? বি আর সি এর মধ্যে আছে, দেখ আবার লাগাই দে। এটা আবার কার? বি আর সি এর মধ্যে আছে, আবার লাগাই দে। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। তাহলে এখন দেখ এই যে 2 আর 2 এটা কিন্তু করলে প্যারালাল হয়, মানে প্যারালাল থেকে শ্রেণী হয়ে যাবে পরে, যদিও 2 2 কিন্তু 1 হয়, বুঝছিস? আবার এটা দেখ প্যারালাল আছে, তাহলে এটা তো পারবি রে ভাই, এটাও কিন্তু 1 হয়ে গেল। আবার দেখ নিচে কিন্তু সুন্দর করে আমার 2 আছে, তাহলে 1 আর 1 কত? 2। তাহলে এবারে কিন্তু তোর 2 আছে ভাইয়া, নিচে কিন্তু তোর ভাইয়া 2 আছে, ঠিক আছে? তাহলে 2 আর 2 কত বলি ভাইয়া? 1 অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখ, তো এরকম যদি আসে তাহলে ভয় পাওয়ার মনে না কোনো কারণ আছে, সুন্দর করে দেবে ইনশাল্লাহ আল্লাহর নামে। ওকে, আচ্ছা, তাহলে এই টাইপের কোশ্চেন যারা বুঝতে পারিস নি তারা আরেকবার পজ করে দেখে নিবি। আচ্ছা, তো এবার এই ভাই তোকে একটা জিনিস শিখাই দিই, আল্লাহ করে আসলে চলে আসবে ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার রুল। আল্লাহ করে চলে আসবে, বুঝছিস? আমি যা পড়াইতেছি এর মধ্যে চলে আসার কথা। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমি আল্লাহকে মনে প্রাণে ডাকতেছি ভাই, আমার এই যে থিসিস এটা যেন সঠিক হয় এবং তোদের জন্য একটা সুন্দর একটা কমন হয়ে যায় ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন দেখ ভোল্টেজ ডিভাইডার হলো কি, এটা মনে রাখবি। প্রথমে একটা কথা মনে রাখবি যে ভোল্টেজ ভি ভাগ হয় তোর শ্রেণীতে, ভি ভাগ হয় হচ্ছে শ্রেণীতে, ঠিক আছে? ভি ভাগ হয় কোথায়? শ্রেণীতে। এবং মনে রাখবি যে শ্রেণীতে তোর কে কনস্ট্যান্ট থাকে? শ্রেণীতে তোর হচ্ছে আই কনস্ট্যান্ট থাকে, শ্রেণীতে আই কনস্ট্যান্ট থাকে, আই কনস্ট্যান্ট থাকে। মানে গুচ্ছতে একটা বর্তনী থেকে কোশ্চেন হবে মাস্ট। তাহলে ভি ভাগ হয় শ্রেণীতে, শ্রেণীতে হচ্ছে আই কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখ এখানে আমরা একটা চিত্র আঁকাই। 1, তারপর হচ্ছে 2, ওকে, তারপর হচ্ছে কি 3, 3 দিলাম, ওকে। এই তিনটাই কিন্তু কিসে আছে? এই তিনটাই কিন্তু আমার হচ্ছে গিয়ে শ্রেণীতে আছে। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা জাস্ট এটাকে একটা কানেক্ট করে দেবো ব্যাটারির সাথে। এই যে কানেক্ট করে দিছে। আচ্ছা, এটাকে বলবো হচ্ছে R1, এটাকে বলবো হচ্ছে R2, এটাকে বলবো R3। তো দেখ এখানে মেন কারেন্ট মানে মেন ভোল্টেজটা আমার এখানে থাকে, এবং শ্রেণীতে ভোল্টেজ ভাগ হচ্ছে, তাহলে V1 V2 আর হচ্ছে V3। কথাটা বুঝ ভাই, V1 V2 আর হচ্ছে V3, ওকে? তাহলে এখন এইখানে আমার কে কনস্ট্যান্ট থাকে? এখানে আমার কিন্তু আই কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে আমার আই কনস্ট্যান্ট থাকে, আই, এখানে আই, আর এখানে আই কনস্ট্যান্ট আছে। আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট যখন আছে তাহলে এখন আমরা কি করব? আমরা একটা একটা করে বের করে দেখানো মানে শুরু করব। ওকে, তাহলে এখন আমরা একটু এটা দেখি যে আমরা যদি এখন জাস্ট নর্মালি চিন্তা করি, তাহলে ভি মানে কিন্তু আসলে আইআরএস, ব্যাপারটা কিন্তু এরকম হয়ে আছে। আমার দরকার এটা, তাহলে আমার ওমের সূত্র জানা লাগবে। ভি মানে কি? ভি মানে আইআর, অর্থাৎ আই মানে কিন্তু ভি বাই আর। তাহলে এখন এখানে উদ্দেশ্য আমার কাকে বের করা? আমার উদ্দেশ্য V1কে বের করা। তাহলে এই জিনিসটাকে একটু সেট করবো, V1 এটা মানে হচ্ছে আই, আর এটা মানে হচ্ছে R1, V1 I R1, ঠিক আছে? V1 মানে হচ্ছে I R1, ওকে। এরপরে হচ্ছে এটা হচ্ছে V2,
তাহলে বলবি এটা হচ্ছে আই, আর এটা বলবি হচ্ছে R2। এরপরে বলবি V3, এটা বলবি আই, এটা বলবি R3। কেন? কারণ এখানে কারেন্টটা কনস্ট্যান্ট। এখন তুই এভাবে করতে পারিস, এবং আমি তোকে আরেকটা সহজ বলে দিচ্ছি, তুই এই নিয়মে করতে পারিস ভাইয়া, তুই এই নিয়মে কিন্তু করতে পারিস, কোনো অসুবিধা নেই, তুই এই নিয়মে কিন্তু করতে পারিস। এটা বাদে তুই কিন্তু আরেকটা নিয়মে করতে পারিস। সেটা কি কি বলে দিই তোকে। দেখ, এখানে ব্যাপারটা কিন্তু মূল হচ্ছে ভি মানে আইআরএস, ভি মানে কিন্তু আইআরএস, রাইট? তাহলে এখানে কি হয়, আই মানে কিন্তু বলা যায় ভি বাই আরএস। আমি চাইলে এখানে মানটা বসাতে পারি, তাহলে V1 তার মানে হচ্ছে আই, এখানে তুই বললি R1, আর আই এর মান বসালি ভি বাই আরএস, এখানে বললি হচ্ছে R1। এখন আমি একটু মডিফাই যদি করে তোর লিখে দিই ভাই, R1টাকে মাথার উপরে দিলাম, আরএসটাকে নিচে দিলাম, ঠিক আছে? এখানে ভি দিলাম, এটা হচ্ছে V1। এই যে দেখ, হয়, অবশ্যই হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে এখানে একটা সহজ ওয়ে হয়ে গেল, তুই যার রোধ বের করবি ভাই, মানে যার ভোল্টেজ বের করবি, তার রোধ দিবি কোথায়? মাথার উপরে। দেখ, আমি V1 বের করছি, R1 রোধের উপর দিলাম, নিচে মারবি হচ্ছে টোটাল আরএস, এখানে মারবি টোটাল ভোল্টেজ। দেখ, এটা সহজ, কিন্তু তোকে বারবার কারেন্ট বের করার কোনো দরকার নেই, তোকে বারবার কারেন্ট বের করার কোনো দরকার নাই। এই যে গেল। তাহলে বল দেখি এবার V2 বের কর দেখি। এবার তুই যদি V2 বের করিস, তাহলে ঘটনাটা কী হবে? V2, এটা হবে R2, এটা হবে আরএস, আর এটা হবে ভি। এবার V3 বের কর দেখি, তাহলে V3, এটা হবে R3, এটা হবে আরএস, এটা হবে ভি। বুঝ, এই যে দেখ, বাস এই নিয়মে করলে তোর হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া, যদি দুইটা আবার ইয়ে থাকে, সমান্তরাল থাকে, কি করবো? আচ্ছা, কোনো ভয় আছে? আমি জাস্ট তোর একটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এরকমই কোশ্চেন আসবে, বুঝছো? যা, এর বাইরে কেমন কিছু আসবে না, ঠিক আছে? ওই যে দেখ, ধর এখানে আমি এটা সমান্তরাল দিলাম, এই যে এখানে আমি সমান্তরাল দিলাম, এই বুঝ। আচ্ছা, একটু আনশান করে করলাম, একটু ঢেউ খেলতে ভালো লাগলো আর কি। এখানে আমরা কি করবো, এখানে একটা মান দিয়ে দেবো। তো আমি এখানে বললাম হচ্ছে 10 ভোল্ট, হ্যাঁ, এখানে কত দিলাম? এখানে হচ্ছে 10 ভোল্ট। আচ্ছা, তাহলে এখন দেখো, এই 10 ভোল্ট এখানে ভাগ হবে V1, এখানে হবে V2, এখানে হবে V3, এখানে হবে V3। আচ্ছা, এখন আমার উদ্দেশ্য হচ্ছে V1 বের করা। তো আমি এখন যদি V1টা বের করতে চাই, তাহলে V1 বের করতে গেলে কী করবে? যার ভোল্টেজ বার করতে হয় সেটা মাত্রা করে দিবা, নিচে দিবা টোটাল আরএস। তাহলে আরএসটা বের করে দেখো কত, 4 + 2, আর দেখো 8 আর 8 করলে কিন্তু কত হয়? এটা হবে 4। তাহলে এখন 4 4 8, এখন হচ্ছে 10 ভোল্ট। আচ্ছা, তাহলে আরএস এর মান হচ্ছে 10। এবার এটার সাথে কত যাবে? এটার সাথে হচ্ছে আমার মোট ভোল্টেজ যাবে, তাহলে 10 10 কাটা, ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে 4 ভোল্টেজ। তাহলে এবার যদি V2 বের করতে চাও, V2 বের করতে গেলে কী করবো? মাথার উপরে 2, মূল কারেন্ট, মূল ভোল্টেজ হচ্ছে 10, নিচে আরএস এর মানে 10 10 10 কাটা, তাহলে কিন্তু 2 ভোল্ট থাকে। এবার V3 বের করতে গেলে তুমি কী করবা? 8 নিবা না, 8 আর 8-এর তুমি জাস্ট প্যারালালটা নিবা। সে 8 আর 8-এর প্যারালালটা কত? সেটা হচ্ছে 4। 4-এর সাথে এখন তুমি মোট 10, আর নিচে হচ্ছে 10, 10 10 কেটে দাও, তাহলে হচ্ছে 4 ভোল্টেজ। এখন যদি তুমি সবগুলো যোগ দাও, তাহলে কিন্তু তুমি সুন্দরভাবে পেয়ে যাচ্ছ তোমার ভোল্টেজটা কত। তো এইটা তুমি একটু মাথায় রাখো, একটা জিনিস সবসময় মনে রাখবা ইনশাল্লাহ, ওকে? আচ্ছা, তো এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে? তো কারেন্ট ডিভাইডার রুলটা এটা কেমন যেন খুবই জনপ্রিয়, এবং এটা ঢাকা ভার্সিটিতে খুব আসে। তো আমার কেমন যেন মনে হচ্ছে তোমাদের আসতে পারে। তো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আই ভাগ হবে সমান্তরালে, আই ভাগ হবে সমান্তরালে, ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে আই যদি ভাগ হয় সমান্তরালে, এবং এটা মনে রাখবা যে সমান্তরালে হচ্ছে কে কনস্ট্যান্ট থাকে, সমান্তরালে কনস্ট্যান্ট থাকে হচ্ছে ভি। তাহলে সমান্তরালে কনস্ট্যান্ট থাকে হচ্ছে ভি, এইটা মনে রেখো প্লিজ। তাহলে সমান্তরালে কনস্ট্যান্ট থাকে ভি, আই ভাগ হবে হচ্ছে সমান্তরালে। আচ্ছা, তাহলে এখন এটা যদি আমি একটু ছোট্ট করে দেখাতে চাই, তাহলে এই যে দেখো, আমি একটা বর্তনী আঁকাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে R1, আচ্ছা, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2, এবং এটা হচ্ছে R3 মনে করো। আচ্ছা, এখন আমি কি করতে চাই? আমি এটাকে একটা ব্যাটারি কানেক্ট করতে চাই। এখন ভাই, এই যে ব্যাটারি যখন কানেক্ট করে দিচ্ছি, তখন তুমি খেয়াল করে দেখো, এই পার দিয়ে হচ্ছে কে যাচ্ছে? এই পার দিয়ে হচ্ছে আই যাচ্ছে। আইটা যখন যাচ্ছে, তখন আই তিনটা রাস্তা পাচ্ছে, একটা, দুইটা এবং তিনটা। এটাকে আমি বললাম I1, এটাকে বললাম I2, আর এটাকে বললাম আমি হচ্ছে I3। এটা R1, এটা R2, R3। এখন এখানে কি ভোল্টেজটা আমার এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, মূল ভোল্টেজটা মানে কনস্ট্যান্ট আকারে থাকবে। তাহলে এখন আমরা ওহমের সূত্রটা জানি, যে ওহমের সূত্রটা যখন যদি বের করতে যাই, যে ওহমের সূত্র ভালো করে বুঝো। তো ওহমের সূত্র দিয়ে যদি আমি এখন বের করতে যাই, তাহলে এখন আমাকে চিন্তা করা লাগবে যে ওহমের সূত্র দিয়ে আমি বের করতে চাই, তাহলে ওহমের সূত্র ভি মানে আইআর, তাহলে এখানে আমি কি বের করব? আমি এখানে I1 বের করব। আচ্ছা, তাহলে আমি এখন যদি I1 বের করতে যাই, তাহলে যাবে V/R1।
যদি আমি I2 বের করতে যাই তাহলে যাবো আমরা V/R2। যদি আমি I3 বের করতে যাই তাহলে আমার থাকবে V/R3। কথা বলছো? এখন তুমি কি এই ভি এর মানটা জানো? হ্যাঁ অবশ্যই জানো, ভি আই এখানে পাবা হচ্ছে আরপি, এখানে পাবা হচ্ছে আরপি। কেন? কারণ এটা হচ্ছে কি আছে, এটা হচ্ছে আমার সমান্তরালে আছে। তো সমান্তরালে যখন থাকবে তখন কিন্তু আমাকে এই কাজটা অবশ্যই করতে হবে। এটা কিন্তু কখনোই ভুল করা যাবে না যে ভি মানে হচ্ছে আই, এখানে হচ্ছে আরপি। কথা বুঝছো? সো এটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। আশা করি মোটামুটি একবারে ক্লিয়ারভাবে বুঝতে পারছো। তাহলে ভি মানে যদি আইআরপি হয় তাহলে আমরা সহজে ব্যাপারটা বের করি। তাহলে আমরা I1 যখন বের করতে যাব, মাথার উপরে মূল কারেন্ট, তার সাথে হচ্ছে আরপি, যার মধ্যে দিয়ে যাবো সেটা নিচে। এরপরে মনে করো আমরা I2 বের করব। I2 যদি বের করতে চাই তাহলে আই এখানে দিব হচ্ছে আরপি, নিচে দিব হচ্ছে R2। এরপরে দেখো আমরা হচ্ছে I3 যখন বের করবো তখন দেবো আই, এখানে দিব হচ্ছে আরপি, নিচে দিব হচ্ছে R3। তার মানে প্রত্যেকটা তোমার মাথায় রাখতে হবে যে যার বের করতেছি তার রোধ কিন্তু এবার নিচে। ঠিক আছে? তো কেমন টাইপের কোশ্চেন আসতে পারে? তো তুমি এখন দেখো এটা কিন্তু মূল কারেন্ট, তার মানে এই অঙ্ক বের করার আগে তোমাকে সবার আগে মূল কারেন্ট বের করতে হবে। তো ঢাকা ভার্সিটির একটা অঙ্ক খুব বেশি আসে, এই টাইপের কোশ্চেন গুচ্ছতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই যে দেখো, আমি ধরো এখানে এটা ভাগ করে দিলাম একটা, এবং এখানে একটা ভাগ করে দিলাম দুইটা। আচ্ছা, এইবার ভাগ করে দেওয়ার পরে এখানে আমি একটা ভোল্টেজ দিয়ে দিলাম। এটা বললাম হচ্ছে 12 ভোল্টেজ, এটা বললাম হচ্ছে 12 ভোল্টেজ। তাহলে এটাকে আমি নিলাম R1, এটাকে বললাম R2, এটাকে বললাম হচ্ছে R3। তো R1 এর মান দিলাম হচ্ছে 4 ওহম, এটা সম্ভবত ছিল 12 ওহম, আর এটা ছিল তোমার হচ্ছে 6 ওহম। হ্যাঁ, 12 ওহম আর এটা ছিল হচ্ছে 6 ওহম। এখন এই যে 12 ওহম আর 6 ওহম যখন ছিল তখন আমাদের যে উদ্দেশ্যটা বের করতে হবে, আমাদের বের করতে হবে যে তোমার হচ্ছে যে এই R2 আর R3 এর মধ্যে কতটুকু কারেন্ট আলাদা করে গিয়েছে। তো সবার আগে আমার মূল কারেন্ট বের করা লাগবে। তাহলে এখন তুমি এই আরপিটা বের করো। এই আরপিটা বের করতে গেলে 1/12 অ্যান্ড 1/6, তুমি এটা যখন ইনভার্স করবা তখন এটা হচ্ছে 4 হবে। বুঝছো? লসাগু করলে 4 পাবা। আমি একবারে বলে দিচ্ছি 4 পাবা। তো যখন তুমি 4 পেয়ে গেলা, 4 যখন তুমি পেয়ে যাচ্ছ তখন তুমি এখন কি করবা? এখন তুমি মূল কারেন্টটা বের করবে। তাহলে আই মানে V/R। আচ্ছা, ভি এর মান কত? ভি এর মান 12, এটার মান হচ্ছে 4, তার মানে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মূল কারেন্ট। তাহলে এখন আমি কি বের করতে চাই? আমি R2 বের করতে চাই। তাহলে এবার তুমি ভুল করবে না, IR2, মাথার উপরে মূল কারেন্ট হচ্ছে 1.5, মাথার উপরে মূল কারেন্ট হচ্ছে 1.5। ঠিক আছে? 1.5 এর সাথে হচ্ছে এখানকার আরপি, তাহলে এখানকার আরপির নাম হচ্ছে 4। আচ্ছা, এবার আমি দেখো এটার মান হচ্ছে 12, তাহলে 1.5 আর 4 গুণ করলে 6 হয়, এটা হচ্ছে 12, তার মানে হাফ, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। 0.5 অ্যাম্পিয়ার। কথা বুঝছো? আচ্ছা, তাহলে এবার IR3 যদি বের করতে চাই, তাহলে IR3 বের করতে গেলে তুমি কি করবা? IR3 বের করার জন্য তুমি মাথার উপরে মূল কারেন্ট দেবা। মূল কারেন্ট 1.5 এবং প্যারালাল নাম্বার হচ্ছে 4, নিচে আছে 6, তাহলে 1.5 গুণ এটা গুলো 6, এটা গুলো 6, 1 অ্যাম্পিয়ার। সো এই টাইপের প্রশ্ন করলে তুমি অবশ্যই অ্যান্সার দিয়ে দিবা। এখন এটা আবার ভুল করো না যে এখানে যে দুইটা ধরো এরকম আছে, তোমাকে এরকম একটা বর্তনী দিয়েছে। কেমন বর্তনী দিয়েছে? যে এইখানে মনে করো দুইটা দিয়েছে, এইখানে মনে করো দুইটা দিয়েছে, আবার এইখানে মনে করো একটা দিয়েছে, এইখানে মনে করো একটা দিয়েছে। এখন তুমি কি করছো যে এই দুইটার, আর এখানে মনে করো আরেকটা কি দিয়েছে, এখানে মনে করো যে আরেকটা দিয়েছে। এখন তুমি যে ভুলটা করবা বা ভুলটা করার সম্ভাবনা থাকতে পারে যে R2 এটা মনে করো R3, এটা মনে করো R4, এটা মনে করো R5। আচ্ছা, এইটা মনে করো হচ্ছে আমি দিলাম মোটামুটি 10 ভোল্ট বা ভোল্ট যেটাই আছে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি R2 বের করো, আমি তোমাকে জিজ্ঞেস করছি R4 এর মধ্যে কারেন্ট কত। তো তোমার এখানে কাজ হবে সবার আগে আইটা বের করে নাও, V/RS দিয়ে তুমি একটা বের করে নিলাম। এখন দেখো এটার পরিচয় তোমার হওয়া উচিত RP1, তখন তুমি RP1 আগে বের করে নিবে। RP1 এর মান কত? 1/R2 অ্যান্ড 1 হচ্ছে R3, এটাকে তুমি ইনভার্স করবা। কথা বুঝো? তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে তুমি IR2 বের করো, তাহলে I এখানে হচ্ছে R2, মাথার উপরে যাবে মূল কারেন্ট। যে তুমি এখানে R2 বের করছো, এটার নাম কি দিছো? এটার নাম দিছো RP1, তাহলে RP1 দিবে মাথার উপরে। আচ্ছা, তাহলে R2, এবার R2কে দিবা নিচে। এখন এই দুটাকে আমি বললাম হচ্ছে RP2, তাহলে RP2 মানে কত? 1/R5 এবং 1 হচ্ছে R4। এখন আমার প্রশ্ন হচ্ছে R4 বের করো। তাহলে R4 বের করলে তুমি কি করবা? IR4, মাথার উপরে মূল কারেন্ট দিবা। মূল কারেন্টটা কত? মূল কারেন্টটা হচ্ছে I। ঠিক আছে? আচ্ছা, আর এটার নাম কি দিছো? RP2। ভুল করো না, কার মধ্যে গেছে? R4, তাহলে R4কে নিচে দাও। আই থিঙ্ক ব্যাপারগুলো তুমি বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কি আসতে পারে? আর আসতে পারে হচ্ছে ক্ষমতার সূত্র। আর কি আসতে পারে? আর আসতে পারে হচ্ছে ক্ষমতার সূত্র। আচ্ছা, তো ক্ষমতার সূত্রর ব্যাপারটা আসলে কি? ক্ষমতার সূত্রর ব্যাপারটা হচ্ছে আমাকে একটু বোঝা লাগবে। দেখো,
ক্ষমতার সূত্র সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে পি মানে ভিআই। আচ্ছা, পি মানে হচ্ছে ভিআই। এখন এই যে পি মানে ভিআই, তাহলে ভি মানে আবার কিন্তু আই আর, এটার সাথে তুমি কিন্তু এখন আই গুণ করে দিবা, তাহলে কিন্তু আই স্কোয়ার আর। আচ্ছা সহজ কথায় বলি, পি মানে একটা ভিআই পাবা, একটা আই স্কোয়ার আর পাবা, এবং আরেকটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর পাবা। ঠিক আছে, এগুলো সবই তোমার কাজে লাগবে অ্যাডমিশন টেস্টে ক্ষমতা নির্ণয় করার জন্য। সো আমি বলতে চাই যে এটা তুমি খুবই ভালো করে মাথায় রেখো। ওকে, আচ্ছা এখন দেখো আরেকটা আসে যে তোমাকে বলতে হবে যে, দেখো আমরা জানি যে উৎপন্ন, আমরা একটা মাথায় রাখবো যে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ বা শক্তি, উৎপন্ন তাপ বা শক্তি। আচ্ছা তাহলে এইটা কই থেকে আসছে? এটা আসছে এইচ মানে হচ্ছে পিটি, রাইট? দেখো পি মানে কিন্তু আবার ভি আই, তখন টি, তার মানে কি ঘুরে ফিরে আই স্কোয়ার আর টি হতে পারে, তাহলে এইচ মানে আই স্কোয়ার আর টি হতে পারে, এইচ মানে ভি স্কোয়ার বাই আর টিও হতে পারে। সো এগুলো কিন্তু তোমাকে দিন শেষে মাথায় রাখা লাগবে, এগুলো কখনোই ভুল করা যাবে না, কখনোই ভুল করা যাবে না, বুঝছো? তাহলে এইচ মানে আই স্কোয়ার আর টি আর এইচ মানে ভি স্কোয়ার আর টি, তো এগুলো কখনোই ভুল করা যাবে না। সো এই ভুলগুলো কখনোই তুমি করবে না। সো এইটা দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ চলে আসতে পারে। হাজি দানেশি কিন্তু এখান থেকে চলে আসছিল, বুঝছো? এই কার সাথে এই থিওরিগুলো আমি কিন্তু খুব সুন্দর করে দিছি। আচ্ছা এখন তুমি এখানে কি কি থিওরিগুলো পড়বা, থিওরির জন্য আমি জাস্ট তোমাকে একটু গুছিয়ে দিচ্ছি। আমার পিডিএফটা খুললেই তুমি সুন্দর করে দেখবা যে একদম গুছায় রাখছে। সেটা কি কি পড়বা? তুমি থিওরির জন্য পড়বা অবশ্যই ওহমের সূত্র, ঠিক আছে? ওহমের সূত্র। তারপরে তুমি পড়বা হচ্ছে গিয়ে রোধের সূত্র, রোধের যত সূত্র আছে সবগুলো পড়বা, ওহমের সূত্র, রোধের সূত্র। তারপরে তুমি কি পড়বা? তারপরে তুমি পড়বা হচ্ছে তাড়ন বেগ, এগুলো একটা বাদ দিবা না, তাড়ন বেগ। তারপরে পড়বা হচ্ছে প্রবাহ ঘনত্ব, হ্যাঁ, প্রবাহ ঘনত্বর একক, এগুলো সব দেখবা, একক মাত্রা কোনোটা বাদ দিবা না। আচ্ছা এখন যদি ওহমের সূত্র, রোধের সূত্র, তাড়ন বেগ, প্রবাহ ঘনত্ব, আচ্ছা এখন যদি তোমাকে ধরো এখান থেকে এরকম কোনো বর্তনী দিয়ে দেয়, মাঝে মধ্যে একটু দিতে পারে না এরকম এরকম, সো এরকম দেখে তোমার ভয় পাওয়ার কোনোই সুযোগ নাই, কোনো সুযোগ নেই। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। ধরো এরকম দিছে, এরকম দিয়েছে, তো তার মানে কি এই তিনটা আছে কি বলতো, এই তিনটা আছে শ্রেণীতে, এই সমান্তরালে, সমান্তরালে কাজ করে এটার সাথে তুমি অ্যাডজাস্ট করবে। তার মানে ব্যাপারটা হবে এরকম, এখানে আসবে, আচ্ছা এখানে আসবে। আচ্ছা তাহলে এখন দেখো এটা কি হয়ে গেল, এটা হচ্ছে শ্রেণী হয়ে গেল, কথা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ভোল্টেজ। আবার দেখো আরও কীভাবে থাকতে পারে, এই যে ত্রিভুজ আকারে থাকতে পারে, এগুলো কিন্তু ভুল করা যাবে না, এগুলা টাইপেরই কিন্তু দিয়ে দিবে, বুঝছো? আচ্ছা তাহলে এখানে একটা ব্যাটারি যদি কানেক্ট করে দেয় তাহলে বুঝে নেবা, যদি কেউ ব্যাটারির আন্ডারে থাকে, যদি কেউ ব্যাটারির আন্ডারে থাকে তখনই বুঝে নেবে এটা কিন্তু শ্রেণী। সো দেখো এটা কিন্তু ব্যাটারির আন্ডারে আছে, তো ব্যাটারির আন্ডারে থাকলে এটা কিন্তু কি ভাইয়া শ্রেণী, এটা কিন্তু ভুল করা যাবে না। সো এটা কিন্তু ব্যাটারির আন্ডারে আছে, তাহলে ব্যাটারির আন্ডারে থাকলে এটা হচ্ছে শ্রেণী। তাহলে এই দুইটা তুমি সবগুলোই শ্রেণী করবা। আবার যদি এইভাবে থাকে যে এইখানে এভাবে আছে, এইভাবে আছে, তো এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে, তাহলে এই দুটো আবার শ্রেণী, তার সাথে আবার সমান্তরাল। সো এগুলো কোনোভাবেই ভুল করা যাবে না, ভুল করা যাবে না। ওকে, আচ্ছা এইবার আমি তোমাকে যেটা সাজেশন দিতে চাই সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। আচ্ছা তো বিদ্যুৎ বিলের ক্ষেত্রে তুমি কি করবা, বিদ্যুৎ বিলের অঙ্কটা অবশ্যই দেখবে। একটা জিনিস মাথায় রাখবা, বিদ্যুৎ বিল বের করতে বলা মানে এখানে একটাই বিষয়, যে বিদ্যুৎ বিল বের করতে বলা মানে হচ্ছে গিয়ে যে এখানে যত যা সংখ্যা পাবা, মাস পাবা, দিন গুণ দিন পাবা, টাকা পাবা, যা পাবা সব মাথার উপরে দিয়ে দিবা, নিচে শুধু 1000 মারবা, এটা এখানে কিলো ওয়াটে করবা, কিলো ওয়াটে করবা, মাস গুণ দিন গুণ টাকা গুণ নিচে 1000, এখানে হচ্ছে কিলো ওয়াট করবা, ঠিক আছে? এইটা মোটামুটিভাবে তুমি খুবই সুন্দরভাবে কাজ করে নেবা, যে এটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। সো বিদ্যুৎ বিল। আরেকটা অঙ্ক আসতে পারে, সেটা হচ্ছে আমার মন বলতেছে যে প্রজ্বলিত বাতির সংখ্যা আছে না, প্রজ্বলিত বাতির সংখ্যা, ওইটা একটু দেখো তো ভাই, প্রজ্বলিত বাতির সংখ্যা এইটা না একটু ভালো করে দেখবা। আচ্ছা আরেকটা একটু দেখো, সেটা হচ্ছে হুইট স্টোন ব্রিজ, হ্যাঁ হুইট স্টোন ব্রিজ, হুইট স্টোন ব্রিজের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ বলবো না, বাট একবার দেখে রেখো। তাহলে হচ্ছে পি, ঠিক আছে? তাহলে দেখো পি এখানে লিখবা হচ্ছে পি বাই কিউ বাই হচ্ছে আর বাই এস। তো এই অঙ্কটা একটু দেখো, হ্যাঁ এটা কিন্তু কোনো মিস করিও না। আচ্ছা তারপরে দেখো আমাদের যে কাজটা করতে হবে, ওকে, সো প্রজ্বলিত বাতির সংখ্যা, হুইট স্টোন ব্রিজ, এগুলো খুব ভালো করে দেখো। এবার তোমাকে আমি আরেকটা জিনিসের সাথে আলোচনা করাই দিই, সেটা হচ্ছে কালার কোড। সো কালার কোডের অঙ্কটা যদি আসে তাহলে কিভাবে মনে রাখবে, দেখো কালার কোডের ব্যাপারটা কি, আমরা যে বর্তন নিয়ে পড়াশোনা করতেছি না, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স কিন্তু আসলে দেখতে অরিজিনালি কেমন, অরিজিনাল দেখতে যেমন সেটা আমি তোমাকে একটু বলি। দেখো অরিজিনাল দেখতে কিন্তু আসলে এরকম, হ্যাঁ
এই যে ধরো এরকম 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 এরকম, এখানে কিন্তু বিভিন্ন কালার থাকে। এই যে বিভিন্ন যে কালারগুলো থাকে, থাকতে পারে আর হলুদ, থাকতে পারে হচ্ছে যে তোমার সবুজ, হ্যাঁ থাকতে পারে তোমার হচ্ছে লাল। তো এই যে বিষয়, হ্যাঁ আবার হচ্ছে ব্ল্যাক। তো এই বিষয়গুলোতে যখন তোমার থাকবে তখন তোমার এই কালার কোডগুলোর মান তুমি মাথায় রাখবা। সেটা কিভাবে? একটা ছন্দ আছে, বি বি রয়, আচ্ছা গ্রিন, ঠিক আছে, বয়, ভেরি, ওকে, এরপরে হচ্ছে গুড, এরপরে হচ্ছে ওয়ার্কার, আচ্ছা ওয়ার্কার, এরপরে হচ্ছে যে তোমার আম, সোনালি এবং হচ্ছে মাথায় রাখবা রূপালি, সোনালি এবং হচ্ছে রূপালি, ঠিক আছে। সোনালি 5%, রূপালি হচ্ছে 10%, পট্টিহীন, পট্টিহীন বা বর্ণহীন, পট্টিহীন বা বর্ণহীন মানে হচ্ছে তোমার 20%, এটা মাথায় রাখবা। এখন আসো বিবিতে, বিবিতে এখন কোড শুরু করবা হচ্ছে মোবাইল নাম্বারের মতো করে, 017 দিও না, আবার 2 3 4 5 6 7 8 9। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ বিতে কি, এই বিতে হচ্ছে ব্ল্যাক, এই বিতে হচ্ছে ব্ল্যাক মানে হচ্ছে কালো, তাহলে কালোর কোড হচ্ছে 0। আচ্ছা তারপরে এটা কি ব্রাউন মানে হচ্ছে বাদামি, বাদামির কোড হচ্ছে কত 1। তারপরে লাল, লালের হচ্ছে কত 2। এরপরে কমলা, কমলার হচ্ছে কত 3। এরপরে হলুদ, হলুদের কত, হলুদের হচ্ছে 4। গ্রিন কত, সবুজ, সবুজের হচ্ছে 5। এরপরে হচ্ছে বয় মানে হচ্ছে নীল, এটা ব্লু, বুঝছো, নীল। বেরিতে হচ্ছে ভায়োলেট, ভায়োলেট মানে কি, ভায়োলেট মানে হচ্ছে বেগুনি, তাহলে বেগুনি হচ্ছে, তাহলে মানে এটা হচ্ছে ভায়োলেট, আগে এটা তো তোমার জানা লাগবে, ভায়োলেট, ভুল করিও না। বয়তে হচ্ছে কি বলো তো, ব্লু। আচ্ছা গ্রিনে তো বুঝতে পারছো সবুজ মানে গ্রিন, আচ্ছা। আচ্ছা এবার এটা গুড, এটা তো হচ্ছে গ্রে মানে হচ্ছে ধূসর, ধূসর, ঠিক আছে মনে থাকবে কি বললাম, ধূসর। ওয়ার্কারে মানে হচ্ছে হোয়াইট, হোয়াইট মানে কত, হোয়াইট মানে হচ্ছে সাদা, হোয়াইট মানে হচ্ছে সাদা, বুঝছো বাবারা। তো সোনালি হচ্ছে 5% আর রূপালি হচ্ছে 10%, পট্টিহীন হচ্ছে 20%। এখন এই অঙ্কগুলো করার জন্য তোমার কিন্তু যে কোড লাগবে, সো আমি কোড কিন্তু অলরেডি তোমাকে দিয়ে দিচ্ছি। এখন আমি যদি বলি একটি রোধের গায়ে, এবার সূত্রটা দেখো মজার, একটি রোধের গায়ে, ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম যে লাল, ঠিক আছে, তারপর আমি তোমাকে বললাম হচ্ছে কালো, হুম, এবং আমি তোমাকে বললাম যে হচ্ছে সবুজ, ঠিক আছে, কালার আছে। তাহলে এর তুল্য রোধ কত? তাহলে এখন এটার সূত্র আবার কেমন তোমাকে বলি, একটু মজার সূত্র। আর মানে হচ্ছে এফ এস গুণ 10 মাথার উপরে টি, আচ্ছা প্লাস মাইনাস সহনশীলতা, কি বললাম, সহনশীলতা। এফ, এফ মানে হচ্ছে ফার্স্ট মান, ফার্স্ট মান মানে প্রথম মান, হ্যাঁ। এস মানে হচ্ছে সেকেন্ড মান, সেকেন্ড মান, সেকেন্ড মান মানে কি, দ্বিতীয় মান, এটা কিন্তু গুণ অবস্থানে, এটা আবার ভুল করো না। টি মানে হচ্ছে তৃতীয়, মানে হচ্ছে থার্ড মান। তো অঙ্কগুলো একটু বুঝো। তাহলে এখন দেখো এফ, এফ মানে প্রথমে কে লাল, তাহলে লালের কোডটা কত, লালের কোডটা হচ্ছে 2, তাহলে এখানে 2 বসাবো, এখানে আবার গুণ দিও না কেউ বলে। এস মানে সেকেন্ড, সেকেন্ডের গায়ে কত আছে, সেকেন্ডের গায়ে আছে দেখো কালো, তাহলে কালোর পয়েন্ট হচ্ছে, কালোর হচ্ছে কোড কত, কালোর হচ্ছে 0। এবার গুণ 10, 10-এর মাথার উপরে কত বলছে টি, টি দেখো এবার থার্ড নাম্বার মান হচ্ছে সবুজ, সবুজ, সবুজের, সবুজের কত, সবুজের হচ্ছে গিয়ে তোমার কই কই সবুজ, এতে 5, তাহলে মাথার উপরে থাকবে 5। এখন যদি আমি তোমাকে বলতাম যে সোনালি বা রূপালি, যদি বলতাম সোনালি বা রূপালি, ধর সোনাই বলেছি, তাহলে প্লাস মাইনাস 5% হলো। তার মানে তুমি এখন এই ক্যালকুলেশন করে এখানে পার্সেন্টেজ করতে, তাহলে তোমার অ্যান্সারটা চলে আসতো। আমার কথা বুঝতে পারছো? তো এই জিনিসগুলো কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। সো আমার মনে হয় মোটামুটি তুমি চলতরিতের জন্য এই জিনিসগুলাই বেশি মানে দেখবা আর কি। তো চলতরিতের আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে এখান থেকে তুমি একটা বর্তনী কমন পেতে চলেছো, এবং আমি তোমাকে যে টাইপের বর্তনী দেখালাম এটা মোটামুটি 100% থাকবে, আমার পুরোপুরি বিশ্বাস। তো এগুলো একটু ভালো করে দেখো, মানে তুল্যরোধ মানে চলে আসতে পারে, হ্যাঁ তুল্যরোধ খুব ভালো করে দেখবা, এখান থেকে আসলে তুল্যরোধই আসার জায়গা, তুল্যরোধ আসবে বা ধারকের তুল্যরোধ, মানে এই দুইটার মধ্যে একটা তুমি পেতে চলেছো ইনশাল্লাহ, ধারকের তুল্যরোধ। কথা বুঝছো তো নাকি? ওকে, তো চলো এবার এখান থেকে কিন্তু অনেক ভালো থিওরি আছে, তো থিওরিগুলো যদি একটু দেখি, এই থিওরিটা কিন্তু আমি তোমাদের জন্য কি করে দিছি, ফ্রি করে দিয়েছি। দেখো এখানে সেকেন্ড পার্টের যত ইম্পর্টেন্ট থিওরিগুলো আছে সব মোটামুটি আমি ইয়ে করে রাখছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
সো সুন্দর করে দেখে নিবা, কোনো কিছু বাকি রাখবে না। এগুলো একবার পড়ে যাস বাপ, একবার পড়ে যাস, হ্যাঁ অনেক কিছু মানে অনেক কিছু কমন পেয়ে যেতে পারিস। তো ভাই কেউ অবহেলার চোখে দেখিস না, এগুলো জাস্ট খুব সুন্দর করে পড়িস, আমি তোদের জন্যই কষ্ট করে বানাইছি। তো এটা আমারই সার্থক হবে যদি তোরা পড়িস। তো তো চল আমি একটু চলো তরিতে জাস্ট তোদের একবার দেখাই, তাহলে বুঝবি যে আসলে ভাইয়া কতটুকু কষ্ট করছে আমাদের জন্য, বা কোনগুলো এগুলো জাস্ট নিয়ে আসে। আসলে এই হলো বিষয়। যেমন দেখ এখানে সব সালের যে কোশ্চেন যে থিওরিগুলো আছে প্রত্যেকটা ভার্সিটির জন্য, তাপমাত্রা এসে থাকলে কোনটি ওমের সূত্র, ভি মান আইআর, তারের প্রস্তুতির দ্বিগুণ হলে এরা রোধ কত হবে অর্ধেক, একটি আদর্শ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত, শূন্য, ওমের সূত্র কোনটি, আইআর তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবার রোধ কোনটা হ্রাস পায়, কি নির্ণয় পটেনশিওমিটারে ব্যবহৃত হয় না, চার্জের পরিমাণ নির্ণয়, তড়িৎ প্রবাহমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি, অ্যামিটার। ঠিক আছে, বৃত্তাকার প্রস্তুতির কোনো পরিবার ব্যাসার্ধ অর্ধেক করা হলে কত রোধ হবে, 4 গুণ। কোন যন্ত্রের সাহায্যে বিভব পতন পদ্ধতিতে বিভব পার্থক্য তড়িৎ চালক শক্তি পরিমাপ করা যায়, পটেনশিওমিটার। যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনী তড়িৎ প্রবাহ মাপা হয় তাকে কি বলে, অ্যামিটার। এগুলো দেখিস। 1 ইলেকট্রন ভোল্টের মান কত, যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনী তড়িৎ প্রবাহ মাপা হয় তাকে কি বলে, অ্যামিটার। 1 কিলোওয়াট কত ঘন্টা, মানে এগুলো যা আছে, হ্যাঁ যে ক্যাডমিয়াম কোষ কী ধরনের কোষ, তারপর হচ্ছে লেকল্যান্ডস কোষের বিদ্যুৎ চালক বল কত। হ্যাঁ এগুলো ভাই একটু দেখে নিস, আমি জাস্ট সব ওইখানে দিয়ে দিব, জাস্ট খালি পড়ে নিবি, এগুলো বারবার করে নিবি। যে দেখ আরও ইম্পর্টেন্ট, প্রচলিত কারেন্ট বা বৈদ্যুতিক প্রবাহ কত আছে। ঠিক আছে, তো সব মোটামুটি এখানে পড়লেই একেবারে ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি এইভাবে প্রিপারেশন নিলে আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকার কথা আছে। তো প্রিয় শিক্ষার্থী, তোদের জন্য কিছু মেসেজ দিয়ে আমি ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে আমি আমার জায়গা থেকে অনেক বেস্ট দেওয়ার ট্রাই করেছি। এখন ব্যাপারটা হচ্ছে আমি রাজশাহীতে এখানে যে অফলাইন ব্যাচগুলো পড়ে আমার দেখা যাচ্ছে যে একটা চাপের মধ্যে থাকতে হয়, সেটা মেনটেন করে এত কিছু করতে হয়। আজকে সারাদিন লোডশেডিং, সকাল 7টা থেকে এসে বসে আছি। সকাল 7টা থেকে আসার পরে আমার এখানে যে ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি কোনোভাবে ক্লাসগুলো আপলোড করতে পারছিলাম না। আসলে রাতে হয়ে যাচ্ছে এই কারণে, আমি কি করব, আমার কিছু করার ছিল না, কোনো ওয়ে ছিল না। কারেন্ট আসছে 2টার সময়, আমি 2টার সময় জাস্ট আমার ওই যে ভিডিওগুলো শুরু করছি, এবং যেহেতু বড় বড় ভিডিওগুলো করা হয়, সো আপলোড করতে, এডিটিং করতে, এগুলো করতে অনেক টাইম লেগে যায়। আর আমার হেল্প করার মতো, এরকম এডিটিং করার মতো এখনও কেউ নাই। তো যার কারণে একটু সময়গুলো হয়ে যাচ্ছে ভাই। সো এটা তোরা একটু মানে খুব নরমভাবে একটু দেখিস, মানে এইটা নিয়ে তোরা এত পরিমাণে ইয়ে করিস। আমার জায়গা থেকে যেই টিচারগুলো ক্লাস নিচ্ছে সবাইকে আমি রিকোয়েস্ট করে ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি, যতটুকু পারছি করছি। তো ভাই এমন তো না যে করি নাই, এমন তো না যে ভুলভাল কথা বলছি, কোনোটাই কাজ করি নাই। এই যে আমি বলতেছি তোর 8 তারিখ মানে কালকেও সারাদিন আমি তোদের সাথে আছি, যতটুকু না দেওয়া পর্যন্ত আমি স্যাটিসফাইড হচ্ছে, আমি দিতে থাকবো। কালকে আবার এসে লাস্ট যে একটা রিভাইজ দেওয়ার, সেটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটা কথা বলবো, এই যুদ্ধটা কিন্তু তোর একার না, এই যুদ্ধটা আমারও। কারণ আমি চাই তোরা চান্স পা, আমার একটুখানি কন্ট্রিবিউট, আমার একটা কথা, আমার একটা এফোর্ট, যদি একজনও তোরা কেউ চেঞ্জ হতে পারিস, সেটাই আমার সার্থকতা। আর আমি চাই তোরা চান্স পাবি, এবং তোরা চান্স পেলে তোর মা বাবার পরে যদি কেউ সবচেয়ে খুশি হয়, সেই ব্যক্তিটা হবো আমি। আমি তোদের কাছে ফোন পেতে চাই, তোরা আমাকে সবার আগে ফোন দিয়ে বলবি যে হ্যাঁ ভাই আমি চান্স পাইছি। আর হ্যাঁ, আমি তোদের বলে রাখলাম, আমি কুষ্টিয়াতে আসতেছি ইনশাল্লাহ। আমি কুষ্টিয়াতে অনেক বেশি কমেন্ট পেয়েছি, আমি কুষ্টিয়াতে গুচ্ছ পরীক্ষার দিন আসতেছি, তোদের সাথে আমার দেখা হবে। আমি সেদিন তোদের জন্য অপেক্ষা করব, তোদের সাথে দেখা করার জন্য আমি যাচ্ছি ইনশাল্লাহ। এবং এটাও খারাপ লাগতেছে, কালকে হয়তো আমার অ্যাডমিশনের লাস্ট ভিডিও তোদের উদ্দেশ্যে। এই যে বিগত 2টা মাস তোদের সাথে ছিলাম, আমার জায়গা থেকে ভাই চেষ্টা করছি, আমি আর কি করব, ট্রাই করছি তোদের জন্য। পিডিএফ থেকে শুরু করে যা যা দেওয়ার সব কিছু ট্রাই করছি। তো ভাই এইভাবে ভাবিস না, আমি এক্সপেক্ট করি যে তোরা অনেক ভালো করবে। আর চেষ্টা করছি, দিস মাই লাস্ট ভিডিও, হয়তো বা কালকে লাস্ট ভিডিও আসবে। সো ওইটাই আমার শেষ অ্যাডমিশন জার্নি, তারপরের বছরে দেখা হবে কিনা আমি জানি না। তো দিস ইজ মাই লাস্ট ভিডিও, হয়তো বা কালকে আমার লাস্ট ভিডিও হবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকিস, সকলের জন্য দোয়া, শুভকামনা, সুস্থতা জানাই। মা বাবার মুখ উজ্জ্বল কর, এবং ভালো কিছু একটা করতে হবে। এই যুদ্ধে হারা যাবে না, হারার জন্য আসিস নি, মনে রাখিস, জিততেই হবে, অ্যানি হাউ অ্যানি কস্ট, জিততেই হবে। দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।